আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা এইচএসসি 24-এর বোর্ড প্রশ্নগুলোর সমাধান ধারাবাহিকভাবে দিচ্ছি। আমরা ফার্স্ট পেপারের যতগুলো প্রশ্ন আসছিল বিভিন্ন অধ্যায়ের, সেগুলো অলরেডি সলভ দিছি আমাদের চ্যানেলে। সেকেন্ড পেপারে আমরা তাপগতিবিদ্যা এবং স্থিরতড়িৎ শেষ করেছি। আজকে আমাদের চ্যাপ্টারের নাম চলতড়িৎ। চলতড়িতে 2024 সালে যেসব প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই চ্যাপ্টারের আগের ভিডিওগুলো তোমরা কোথায় পাবে? আমাদের এই চ্যানেলে আসার পর তোমরা কিন্তু এখানে যদি আমাদের ধরো চ্যানেলে ঢুকলা, এই যে এখানে চ্যানেলে ঢোকার পর একটা প্লেলিস্টে যাবা। এই চ্যানেল দেখবা, অ্যান্ড্রয়েড থেকে ঢুকো বা পিসি থেকে ঢুকো, প্লেলিস্ট নামে একটা অপশন পাবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর ঢোকার পর দেখবে এই যে বোর্ড প্রশ্ন সমাধান নামে একটা অপশন আছে। এখানে যদি তুমি ঢুকো, এগুলো এই যে এখানে 22 সালে, এগুলো 22 সালের বিভিন্ন 22 সালের আগেরও, করোনার আগেরও আছে। এই যে নিচের দিকে যদি তুমি যাও তাহলে এখানে দেখতে পাবো লাস্টে এই যে 22-এর বোর্ড প্রশ্নগুলোর সমাধান। এরপরে 23-এর গুলোও আছে নিচের দিকে। এই যে একটু নিচে গেলে এই যে দেখবা 23, এর নিচে গেলে 24 গুলা পাবে। এই যে 24 গুলো এখানে আছে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলে দিতে চাই, চলতড়িৎ শুধুমাত্র একটা বোর্ড সলভিং ভিডিও দেখে তোমার পুরোপুরি হবে না ভাই, ঠিক আছে, ক্লিয়ার হবে না কনসেপ্ট। আমি জাস্ট 24 সালের প্রশ্নগুলোর সমাধান এখানে করাচ্ছি। 24 সালের প্রশ্নগুলো কোন কনসেপ্ট থেকে আসছে, কিভাবে তুমি সেগুলো সমাধান করতে পারো, বাট পুরো কনসেপ্ট কিন্তু এখানে ক্লিয়ার হবে না। যাদের চলতড়িৎ এখনো বেসিক দুর্বল আছে তারা অবশ্যই আমাদের এই প্লেলিস্টের চলতড়িৎ অধ্যায়টাতে চলে যাবে। এই যে চলতড়িৎ প্লেলিস্টে ঢুকবা, প্লেলিস্টে ঢুকলেই চলতড়িৎ একটা অধ্যায় পাওয়া। এখানে দেখো ভাই, খুব সুন্দরভাবে আমাদের এখানে সবকিছু আছে। দেখো, রোদের উষ্ণতা সহগ, এইটা থেকে একটা বোর্ড প্রশ্ন আসছে 24-এ। তারপর এই যে জুলের তাপীয় ক্রিয়া থেকে 24-এ প্রশ্ন আসছে। তারপর সার্কিটের তুল্যরোধ এবং সার্কিট সমাধান, বেসিক সার্কিট সমাধান থেকে প্রশ্ন আসছে। তারপর কিরশফের সূত্র থেকে এই যে হুবহু এই সার্কিটটাই দিছে, হুবহু সেম সার্কিটটাই দিয়ে দিছে কিরশফের সূত্র থেকে। তারপর শান্ট গ্যালভানোমিটার এমিটার থেকে একটা আসছে। তারপর হুইটস্টোন ব্রিজ নীতি থেকে আসছে একটা সৃজনশীল। দেন মিটার ব্রিজ থেকেও একটা আসছে। মিটার ব্রিজ আমরা প্র্যাকটিক্যালে পড়ি, কিন্তু মিটার ব্রিজ টপিকটা প্র্যাকটিক্যালে থাকলেও আমাদের থিওরিটিক্যালি একটা প্রশ্ন 2024 সালে হয়েছে। দেন এই যে চলতড়িতের কোষের সমবায়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল 24 সালের জন্য। এখান থেকে প্রায় 5টা বা 6টা বোর্ড কোশ্চেন হয়েছে। টোটাল 13টা প্রশ্ন হয়েছে চলতড়িৎ থেকে। কয়টা? 13টা থেকে 5টা বা 6টাই হয়েছে কোষের সমবায় থেকে। এই ভিডিওটা সবার আগে দেখবা, অন্যগুলো দেখো না দেখো, এটা মাস্ট তোমাকে দেখতে হবে। তাইলে এই ভিডিও এগুলো দেখে নিলে তারপরে তুমি কি সমাধান ভিডিও ভালোভাবে বুঝবা, নাইলে কিন্তু সমাধান ভিডিও মনে হবে যেন খুব দ্রুত সলভ করাচ্ছি। দেখেন এখানে 22 সালের 23 সালের প্রশ্নগুলো এখানে সমাধান করে দেওয়া আছে। তো আমরা চলে যাই আমাদের চলতড়িতে। দেখো এখানে আমাদেরকে এটা ঢাকা বোর্ডে মনে হয়, ঢাকা বোর্ড 24। এখানে দেখে আমাদেরকে বলছে চিত্রে প্রদর্শিত প্রতিটি কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 10। অভ্যন্তরীণ রোধ 10 ওহম। অভ্যন্তরীণ রোধ মনে হয় 10 না, অভ্যন্তরীণ রোধগুলো 15 ওহম। কত? 15। এটা 10 তো ওই যে বহিস্তর ওই যে x, এইখানে এগুলো মনে হয় খুব সম্ভবত 15। এটা যে টাইপ করছে আমাদের তা সে ভুল করতে পারে। আমি শুরুতেই প্রশ্ন একটু দেখে নিই প্লিজ। তোমরা এগুলো 10। ও অভ্যন্তরীণ রোধ তো এখানে কোষগুলা কই? ওই যে আচ্ছা নিচের কোষগুলা, ঠিক আছে ঠিক আছে, কোষ তো এগুলা। এই যে এখানে এই কোষগুলার অভ্যন্তরীণ রোধ কত? 10 ওহম কিনা এটা একটু দেখে নিচ্ছি আমি। অভ্যন্তরীণ রোধ 1 ওহম। এটা 1 ওহম, এটা ওহম হবে 1 ওহম, কারণ কোষগুলোর অভ্যন্তরীণ রোধ কখনো এত বড় হইতে পারে না। এবার আসো, উদ্দীপকের এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ নির্ণয় করো। এ আর বি এর মধ্যবর্তী তুল্যরোধ এখানে কিভাবে আছে? দেখো, এই 3টা রোধ সমান্তরালে আছে, এটার সাথে সেটা আবার শ্রেণীতে আছে, ওইটা আবার এই এস এর সাথে কিভাবে আছে বলো তো? সমান্তরালে আছে। তাহলে প্রথমে আমাদের এই যে 1/rp দিয়ে করতেছি, 1/r প্লাস 1/q প্লাস 1/p। এগুলো এখান থেকে তুমি আরপি বের করে নাও। আরপি আমি করতেছি, হ্যাঁ, তোমরা এখান থেকে যদি তুমি চিন্তা করো 15 1 প্লাস 15 1/, এগুলো কি আমার এখানে ভ্যালুগুলো একটু উল্টাপাল্টা দেওয়া আছে মনে হচ্ছে। টাইপার এটাকে আমাকে এমন পিটাইতে মনটা চায়। 5 10 15, উপরেরটা হবে 15, এটা হবে 10, এরপরে এটা কি 5 হবে শুধু,
ঠিক আছে, তাহলে আমাদের এখানে কারেকশনগুলো এই দেখো শুরুর প্রশ্নের মধ্যে এতগুলো ভুল করছে টাইপার। এখন এটা আমি চেক করি নাই, আমি ওরা বারবার কারেকশন করতে দিছি, কিন্তু কত হচ্ছে ও এগুলো ভুল তুলছে। তো এখন আমাদের এই জায়গায় তুমি চিন্তা করো, আমাদের এখান থেকে এটা হচ্ছে হলো 10 প্লাস 1 হচ্ছে হলো 5। তাহলে আমি যদি ওভারঅল লসাগু 15 হচ্ছে হলো এটা কত আসে, 15 হচ্ছে হলো 1 প্লাস হচ্ছে হলো 15 না, এটা 30 হবে, 30 হলে 2, তারপর এটা হচ্ছে হলো 3 প্লাস হচ্ছে হলো 5 6। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি 5 11 30। তাহলে সুতরাং বলতো আরপি ইকুয়াল টু কত হবে, 30 ডিভাইড বাই 11 এত ওহম। এটা হচ্ছে আমাদের এই তিনটা তুল্য রোধ। এটা আবার এই 10 ওহমের সাথে কিভাবে আছে, শ্রেণীতে আছে। তাহলে সুতরাং আর এসটা হবে কত বলতো, এই আরপির সাথে এক্সটা হচ্ছে হলো শ্রেণীতে, তাহলে ডিরেক্ট তুল্য রোধ এটা। তাহলে এটা হবে 11, এটা কত, আমি এখানে একটু 30 ভাগ 11, এটা 2.7272, এটাই যে এটা অনেকে বুঝতে না, 2.7272 ওহম। তাহলে এটা প্লাস হচ্ছে হলো 10, তাহলে কত হচ্ছে হলো 12.7272 ওহম। আমাদের এই দুইটার তুল্য রোধ বের হলো এটা। দেন এই পুরাটা মিলে আবার এই 5 এর সাথে কিভাবে আছে, সমান্তরাল। তাহলে ফাইনালি সুতরাং 1/r ফাইনাল তুল্য রোধ যেটা ইকুয়াল টু 1/rs প্লাস 1/ কি বলতো s। তাহলে এখান থেকে আমি যদি দেখি এটা হচ্ছে হলো 12.7272, উপরে হচ্ছে 1 প্লাস হচ্ছে হলো 1/5। তাহলে আমরা ক্যালকুলেশন করে এটা 1/, করে বাইর করে ফেলবো। 1 ভাগ 12.7272 প্লাস হচ্ছে হলো 1 ভাগ 5, এটা 1 ভাগ আনসার আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো 3.5897 ওহম আসছে আমাদের। তাইলে এই সার্কিটটার তুল্য রোধ এ আর বি, বেসিক্যালি এ আর বি এর কি আমাদেরকে এইখানে যদি পুরো বর্তনীর বলতো তাইলে কিন্তু এখানকার অভ্যন্তরীণ রোধগুলাকেও নিয়েও কাজ করতে হতো, ঠিক আছে। এগুলো বলছে শুধু এ আর বি এর তুল্য রোধ, ঠিক আছে। এই জন্য শুধু এখানকার এইটুকু অংশের হচ্ছে হলো কি তুল্য রোধ বাইর করলে আমার কাজ শেষ। কথা ক্লিয়ার? তাহলে এটা উত্তরটা একবার মিলাই দিব, 3.58 আসছে কিনা। এটার উত্তর হচ্ছে হলো 3.58, ঠিক আছে। এবার এটার ঘতে কি করছে সেটা আমার ঘ কি জানতে চাইছে একটু দেখি। তার আগে এটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে হলো শুধু 5 আর এটা হবে 10 মাঝখানেরটা, আর এগুলো ঠিক আছে। এখন উদ্দীপকের বর্তনী x10 রোধটি অপসারণ করলে অ্যামিটার প্রবাহ কিরূপ পরিবর্তন হবে, অ্যামিটার প্রবাহ কিরূপ পরিবর্তন হবে, অ্যামিটার মানে মোট বর্তনীর মোট প্রবাহ কিরূপ পরিবর্তন হবে। দেখো আমাদের এখানে হচ্ছে হলো এই কি আছে বলতো, এখানে 4টা কোষ আছে। কয়টা কোষ আছে? 4টা কোষ। কিন্তু 4টা কোষের 2টা শ্রেণীতে, পরে আবার 2টা কিসে আছে? শ্রেণীতে আছে। এই কোষগুলার আগে হচ্ছিল তুল্য কোষ বিভব বের করে নিতে হবে, তুল্য ইকুইভ্যালেন্ট বের করে নিতে হবে। তারপর এখানে এদের তুল্য রোধ বের করতে হবে, একদম বাচ্চাদের মতো করে করা যায়। কিন্তু আমি এটা তোমাদেরকে এভাবে না করায়া, দেখো পুরা বাইরের সবগুলা রোধ মিলে এখন কয়টা রোধ হয়ে গেছে? একটা রোধ। মানে আবার বলছি এগুলো তুমি ভেঙে ভেঙে একদম, আমি বলছি এই যে এই ভিডিওটা দেখলে এই যে তোমার এখানে হচ্ছে আমাদের এই যে কোষের সমবায়, প্লিজ এই ভিডিওটা দেখো, তাহলে দেখবে যে সবগুলা পারতেছো তুমি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে আরেক মানে এই প্রসেসটাতে করার চাই। এখানে হচ্ছে এইটা তাহলে হচ্ছে বাইরের সবগুলা রোধ মিলে এখন একটা রোধ, আর এইটা হচ্ছে এখানে হচ্ছে কয়টা এই এরকম সেল আছে হচ্ছে কয়টা এইরকম, দেখো এরকম। এখন এইটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আর, এবং এটা আমরা একটু আগে বাইর করছি কত যেন, যে হচ্ছে 3.589 মানে 3.59 ওহম এটা। এখন এগুলোর সবগুলোর অভ্যন্তরীণ রোধ সমান ছোট আর সবগুলোর ইও সমান এগুলা। এখন এগুলো অনেকভাবে বের করা যায়, কিন্তু আমি তোমাদেরকে একটা সূত্রের সাহায্য করাতে চাই। এখানে দেখো রো আছে কয়টা? দুইটা রোধ আছে। দুইটা রোতে আবার কয়টা করে আছে বলতো? 2টা করে আছে। কয়টা করে? 2টা করে। তাহলে এই বর্তনীর মোট প্রবাহ হবে I ইকুয়াল টু, এরকম যদি ধরো অবশ্যই ই গুলা সেম হতে হবে, ই ভিন্ন ভিন্ন হইলে হবে না, ই ভিন্ন ভিন্ন হলে তোমাকে ই ইকুইভ্যালেন্ট বের করে করতে হবে, ঠিক আছে।
এমনিতে আমি একটা শর্টকাট করি, একটা ডিটেলস করব, বাদ বাকি আর পর এগুলো শর্টকাটেই করব। আরও যেহেতু বোর্ড প্রশ্ন আছে আমি এটা একটু ডিটেলসও করব, শর্টকাটও করব। দেখো এটাতে আরগুলা দেওয়া আছে, এটা 1 ওহম হবে, কত 1 ওহম। এখন আমাদেরকে এইটা কিভাবে করতে হবে, দেখো এগুলো আমি চিন্তা করি। দেখো আবারও বলছি, এখানে মোট 2টা করে কোষ প্রতিটা রোতে আছে, রো আছে তাইলে 2টা। এটাকে বলা হয় যে MNE, মানে এটা হলো যদি m সংখ্যক রোতে n সংখ্যক করে কোষ থাকে এবং প্রত্যেকটি কোষের মান অভ্যন্তরীণ রোধ সব যদি সেম সেম হয়, তাইলে হচ্ছিল এই কনসেপ্টটা খাটবে m বড় হাতের r প্লাস n ছোট হাতের r। n কি বলতো, ছোট হাতের r। এই তো আমরা এখান থেকে হচ্ছিল m কত, এখানে দুইটা রো না, এই একটা রো এই একটা রো, তাহলে 2টা রো, তাহলে m এর মান 2। প্রতিটা রোতে আবার কয়টা করে কোষ আছে, 2টা করে আসে, তাহলে আরো n এর মানও 2। ই কত, প্রতিটা কোষের তড়িৎচলন শক্তি 1.5 ডিভাইডেড বাই mr। m কত, রো 2টা, আর বড় হাতের r কত বলতো, এটা 3.59 প্লাস nr, প্রতিটা রোতে কয়টা করে কোষ আছে, 2টা, আর ছোট হাতের r কত 1 ওহম। দেখো তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 4, এটা হচ্ছে হলো উপরে হচ্ছে হলো 6, নিচে হচ্ছে হলো গুণ 2 যোগ হচ্ছে হলো 2, 6 ভাগ আনসার। আমি দেখতে পাচ্ছি ওভারঅল যদি ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে বসাই দেই, তাহলে এটা আসতেছে হচ্ছে 0.6536 অ্যাম্পিয়ার। তাহলে এই কোষটার প্রবাহ হচ্ছে হলো এটা, ঠিক আছে। এখন এটা তুমি এভাবে করলা, এবার হচ্ছে হলো এই রোধটাকে অপসারণ করে দিবা, এই রোধটা অপসারণ। তো মনে করতেছি শুধু রোধ অপসারণ করছে, তার অপসারণ করে নাই। যদি রোধ সহ তার অপসারণ করে দেয়, তাহলে এদিক দিয়ে কোনো তড়িৎ প্রবাহই যাবে না, তখন এই রোধগুলো বাদ চলে যাবে। ধরে নিচ্ছি এখানে এই রোধটা শুধু অপসারণ করা হচ্ছে, বাদ বাকি হচ্ছিল কি তার লাইন ঠিকই আছে এদিকে। তাহলে তখন এই 3টা সমান্তরালে, ওর সাথে আবার সমান্তরালে, মানে এই 4টাই সমান্তরালে, তখন এই 4টা ডিরেক্ট সমান্তরাল হয়ে যাবে। তখন আবার তোমাকে আবার এই একই কনসেপ্ট অনুযায়ী কি এই আরটা বের করে নিয়ে আবার এভাবে আই বের করতে হবে। এটা তাহলে I1 দিচ্ছি আমরা। এটা কখন বলো তো, এক্স রোধ অপসারণের পূর্বে, অপসারণের পূর্বে। ওকে, আচ্ছা। এখন এটা যদি অপসারণের পূর্বে হয়, এক্স রোধ অপসারণের পর কি হইতে পারে, অপসারণের পর। আচ্ছা, এটা অপসারণের পর I2 বের করার আগে রোধ বের করতে হবে। তাহলে এগুলোর 1/r, যেহেতু এটা অপসারণ করে ফেললে এই 4টাই সমান্তরালে হয়ে যায়, তাইলে 1/5 প্লাস 1/5 প্লাস 1/10 প্লাস 1/15। তাহলে আমি দেখতে পাচ্ছি হলো 30, এটা হচ্ছে হলো 6 প্লাস 6 প্লাস 5 6 30 তো। আচ্ছা, তখন কি একটা কোথাও ভুল করছি নাকি, দেখি এখানে কোথাও ভুল করছি। আচ্ছা না, ঠিক আছে, 6, এটা হচ্ছে হলো 3 প্লাস 2। তাহলে এটা দাঁড়াচ্ছে হলো, আমি দেখতে পাচ্ছি 30, উপরে হচ্ছে 12 15 17। তাহলে আমাদের সুতরাং আর হবে কত, 1/, এটা মানে হচ্ছে হলো উল্টোটা, 30 ভাগ হচ্ছে হলো 17। আমাদের এটা হচ্ছে 1.76 ওহম, 7647 765। তাহলে এইবার সুতরাং পরিবর্তিত I2 ইকুয়াল টু হবে হচ্ছিল, তাইলে ঠিক সেম, বাদ বাকি অংশটুকু সেম, এই সূত্রটা অ্যাপ্লাই করে দেই। তাইলে যে এবার MNE ডিভাইড বাই হচ্ছিল কি MR প্লাস হচ্ছিল কি NR। তাহলে উপরে হচ্ছে 2টা কলাম, রো 2টা, প্রতি রোতে কোষ 2টা করে, E হচ্ছে 1.5 ডিভাইড বাই এই যে M2 ইন্টু R হচ্ছে এবার কত, 1.765 প্লাস হচ্ছে হলো অভ্যন্তরীণ রোধ 1 করে 2টা করে 1, এই যে N। ঠিক আছে, Nটা কি, Nটা হচ্ছে প্রতি রোতে কয়টা করে কোষ আছে সেটা। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে, উপরে হচ্ছে 6, নিচে কত 2 ইন্টু 1.765 প্লাস 2, আর উপরে হচ্ছে হলো 6 ভাগ আনসার। আমি দেখতে পাচ্ছি হলো এটা হচ্ছে হলো 1.0849 অ্যাম্পিয়ার, তাহলে 1.085 আর কি। ঠিক আছে, যাই হোক, এটা আসছে। এখন বলছে অ্যামিটার প্রবাহ কিরূপ পরিবর্তন হবে, তাইলে অ্যামিটার প্রবাহ
এই বাড়তেছে, কত বাড়তেছে বলো তো, আগেরটা বাদ দাও, 0.6536, এই যে 0.43 বাড়তেছে, তাহলে ডেল আই দেখো কতটুকু আই বৃদ্ধি, ডেল আইটা হচ্ছে হলো I2 মাইনাস কি I1, এবং সেটা আসতেছে হচ্ছে হলো 0.4339 অ্যাম্পিয়ার, এই যে একটুকু। তো উত্তরটা আমরা মিলাই দিব যে আসলে উত্তরটা মিলছে কিনা দেখি। একটা হবে হচ্ছে হলো 1.085 আর একটা হচ্ছে হলো 654। ওকে, ঠিক আছে, আমার উত্তর কোথাও ভুল হয় নাই। সবাই এটা একটু কি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা হচ্ছে হলো এটা নোট করে ফেলো, না নোট ডাউন করে ফেলো। এখন এটাকে আমরা এই যে সেলের কম্বিনেশন, অনেকে বলবে স্যার এই যে আপনি এম সংখ্যক রো, সেখানে আবার প্রতিটা দুইটা করে কোষ, এটা দিয়ে করলেন, এটা ছাড়া আপনি হচ্ছে হলো এই ই ইকুইভ্যালেন্ট বের করে করে করেন তো। আচ্ছা, ই ইকুইভ্যালেন্ট বের করে করে করা যাবে, এটাকে একটু যদি আমি ভেঙে করি, মানে তখন হচ্ছে হলো কি হবে, ঠিক আছে। তো আমাদের এমনিতে হচ্ছে হলো আমার এই কোষটা এমনিতে লাগবে, আমি এটা মুছে নিচ্ছি, তোমরা হচ্ছে হলো স্যার অনেকে বলে স্যার মুছে না নিয়ে আরেকটা পেজে করুন, তখন আবার আমার প্রশ্নটা থাকবে না, ঠিক আছে, একটু প্রশ্নটা আমার লাগবে। সবাই আশা করি তুলে ফেলছো, এটা উত্তর বিকল্পভাবে যে করা যায় সেটা আমি একটু দেখাই দিই, নাইলে হচ্ছে হলো কি তোমরা অনেকে হচ্ছে লাউলে ফেলবা। দেখো আমাদের এই যে অপসারণের পূর্বে তোমার হচ্ছে হলো I1 যেটা হবে, সে I1 হবে ই ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই হচ্ছে হলো আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট। এখন আমাদের দুইটা জিনিস লাগবে, তাহলে ই ইকুইভ্যালেন্ট লাগবে, আর ইকুইভ্যালেন্ট লাগবে। ই ইকুইভ্যালেন্ট হবে সবগুলার, আর আর ইকুইভ্যালেন্ট হবে এদের তুল্য রোধ, আবার এটার সাথে ওভারঅল পুরাবর্তনীর তুল্য রোধ, আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে আমাদের ই ইকুইভ্যালেন্ট, এখানে দেখো আগে তার আগে প্রথমে দুইটা হচ্ছে শ্রেণীতে আছে, দুইটা শ্রেণীতে আছে, এই দুইটা শ্রেণীতে আছে, শ্রেণীতে, তাহলে এখানে দুইটার তুল্য ই যদি E1 হয়, তাহলে E1 হবে E প্লাস ই, মানে দুটোটা যোগ, ডিরেক্ট যোগ। যখন দুইটা কোষ শ্রেণীতে থাকবে তখন তাদের তুল্য কোষ বিভব হবে হচ্ছে তাদের যোগফল, বা ওই সেল দুইটার সংখ্যা দিয়ে হচ্ছে একটার বিভবকে যোগ গুণ করলেই হয়। আমি যোগ বলবো কারণ এগুলা ই এর মান তো ভিন্ন ভিন্ন হতে পারে, এখানে না হয় এক, কিন্তু অন্য প্রশ্নে ভিন্ন ভিন্ন হতে পারে, তাহলে যোগ। তাহলে দেখো 1.5 প্লাস 1.5, তাহলে কত এটা 3 ভোল্ট। এবার আসো E2, E2 কোনটা বলো তো, এই যে এই দুইটারটা, তাহলে এই দুইটারটাও কত হবে বলো তো, E প্লাস ই, এটাও 3 ভোল্ট। ওকে, এটা 3 ভোল্ট আর এটা 3 ভোল্ট। এখন এরা আবার কিভাবে আছে সমান্তরাল, তাহলে এদের আবার তুল্য ই কি, সেটাই হবে, এদের তুল্য ইটাই হবে পুরাবর্তনীর ই, ফাইনালি আর কি, ঠিক আছে। তাহলে ই ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে হলো, দেখো মনে রাখবে এখানে হচ্ছে হলো E1 বাই R1 প্লাস E2 বাই R2, আচ্ছা নিচে হবে 1 বাই R1 প্লাস 1 বাই কি R2, এটা একটা সূত্র আছে, ঠিক আছে। এখন এই সূত্রের মধ্যে এই যে R1 এবং R2 কত, R1 হচ্ছে এই দুজনের তুল্য, তাহলে 2R, তাহলে এখানে আমি একটু লিখে নিচ্ছি, R1টা হবে হচ্ছে হলো এদের দুইজনের তুল্য রোধ, মানে প্রত্যেকটা তো হচ্ছে R করে, তাহলে এদের দুইজনের তুল্য ই যদি E1 হয়, তাহলে এদের দুইজনের তুল্য রোধ শ্রেণীতে আছে, তাহলে তুল্য রোধ হবে কত R1 হবে R প্লাস R মানে কত 2R, আর 2R মানে 2 ওহম, আর তো 1 সেজন্য, R2 ও সেম ভাবে কত 2 ওহম এখানে। এবার আসো এই জিনিসগুলোকে যদি আমি এখানে ইনপুট করি তাহলে ই পাবো, টোটাল ই পাবো, দেখি E1 হচ্ছে হলো কত, E1 বাই 3 ডিভাইড বাই হচ্ছে হলো 2 প্লাস 3 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 1/2 প্লাস 1/2, 1/2 মানে 1, আর এটা হচ্ছে হলো দুইটা হচ্ছে এটা 2, তাহলে এটা হবে হচ্ছে হলো 3 নিচে হবে হচ্ছে হলো 1, তাহলে এটা অ্যাকচুয়ালি 3 ভোল্টই আমি পাচ্ছি, কত 3 ভোল্ট। তাহলে ই ইকুইভ্যালেন্ট 3 ভোল্ট। আচ্ছা, এবার আর ইকুইভ্যালেন্ট লাগবে, আর ইকুইভ্যালেন্ট কত, আর ইকুইভ্যালেন্ট হবে দেখো এই দুইজনেরটা হচ্ছে হলো R1, এই দুইজনেরটা হচ্ছে হলো কি R2, এরা আবার কিভাবে আছে সমান্তরাল, ওইটা আবার এটার সাথে কিভাবে আছে শ্রেণীতে আছে, তাইলে হচ্ছে এই দুইটা সমান্তরালের তুল্য রোধ কত সেটা বাইর করে নিব প্রথমে, RP হবে 1/R1 প্লাস 1/R2, তাইলে বা দিয়ে আমি যদি করি দেখো R1 কত 2, R2 2, তাহলে 2 1 প্লাস 1 এই, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে হলো 1 তাহলে সুতরাং RP হচ্ছে হলো এখানে RPটা দাঁড়াবে হচ্ছে হলো 1 ওহম, কত 1 ওহম। RP যদি 1 ওহম হয়, আর হচ্ছে তাহলে ওভারঅল তুল্য রোধ R ইকুয়াল টু R ইকুইভ্যালেন্ট, এটা হবে এটার সাথে এটা কিভাবে আছে শ্রেণীতে, তাহলে এটা কত হবে
3.59 প্লাস 1 4.59 ওহম। আচ্ছা, E ইকুইভ্যালেন্ট 3 আর ইকুইভ্যালেন্ট 4.59, তাহলে সুতরাং ফাইনালি আমাদের কি I1 যেটা I1 কত বের হবে বলো তো? I1টা হবে হচ্ছে হলো তোমার এখানে এই E ইকুইভ্যালেন্ট 3, এটা হচ্ছে 4.59। দেখি তো কত আসে, 3/4.59 পয়েন্ট, এই যে চলে আসে 0.6535। আগে যত এম্পিয়ার আসছে এখনো ঠিক সেমটাই আসছে, দেখো একদম ইজি। স্যার এখানে হচ্ছে এরপরে বলছে হচ্ছে এক্স রোধ অপসারণ, তাহলে এটা অপসারণ করলে তুল্য রোধ কত হয়? এই বাইরের এটা আমরা তখন করছিলাম, কত করছি যেন হচ্ছিল, ওইটা অপসারণ করলে 1.72 মনে হয়, 1.7 বাই টাইপের কিছু। তাহলে এটা হচ্ছে কত হয়ে যাবে? 1.7 হয়ে গেল ধরো। এটা যদি 1.7, এবার বাদ বাকি অংশটুকু তো আবার আগের মতোই, খালি জাস্ট এই রোধটা অপসারণ করার পর এই বাহিরের তুল্য রোধটা 1.7 হয়ে যাচ্ছে, আর বাদ বাকি জিনিসটা তো পুরোটাই এটাই, বাদ বাকি এই অংশ তো চেঞ্জ হয় নাই। তাহলে এখানে হচ্ছে আমাদের চেঞ্জ আনতে হবে কোথায়? চেঞ্জ আনতে হবে এই যে মোট টোটাল আর যখন বাইর করব আমি আর ইকুইভ্যালেন্ট, তখন আমাদের এখানে হচ্ছে কি করতে হবে? এটা আমাদের করতে হবে হচ্ছে 1.7, এটা হচ্ছে 2.7 ওহম। তো 2.7 ওহম যদি হয় তখন I2 কত পাবো বলো তো? I2 হবে 3/2.7। আচ্ছা দেখি, 3/2.7 সামথিং ছিল, 2.7 সামথিং, ওইটা আমি বাদ দিচ্ছি। তাহলে 1.087 যেটা ছিল 1.11 আসতেছে, এটা 1.7 সামথিং ছিল, তো বের করছিলাম আমরা আগের প্রসেসে। তাহলে এটা হচ্ছে 1.08, ঠিক আছে। তাইলে এবার ডেল আই হবে কত বলো তো? I2 মাইনাস কি I1। তাহলে তুমি এভাবে হচ্ছিল ই ইকুইভ্যালেন্ট বের করেও করতে পারো, আবার ওইভাবে হচ্ছিল কি রো কলামের যে সূত্র আছে ডিরেক্ট, সেটা তুমি অ্যাপ্লাই করেও করতে পারো। বুঝাতে পেরেছি? একটা সৃজনশীল সলভ করাতে আমাদের প্রায় 22 মিনিট সময় লেগে গেল, কারণ আমি দুইটা প্রসেসের মাধ্যমে এটা দেখালাম। ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা কষ্ট করে হচ্ছে দেখতে হবে। এবার আসো, এখানে হচ্ছিল এরকম কোষ আছে, এই যে দেখো এখানে চমৎকার বর্তনী 2 এর প্রবাহ নির্ণয় করে, এই যে বর্তনী 2, এটা দেখো এখানে হচ্ছে বর্তনী 2 এর প্রবাহ বাইর করতে বলছে। এখানে 3টা রো আছে, প্রতি রোতে 4টা করে কোষ আছে। তাহলে ডাইরেক্ট প্রবাহ বাইর করতে হলে ডাইরেক্ট আমি সূত্র অ্যাপ্লাই করে দিব, I = MNE, এই যে MR + NR। তাহলে তো রো 3টা, তাহলে M এর মান 3, প্রতি রোতে কয়টা করে কোষ আছে? 4টা, 4। অনেকে বলবে স্যার ই ইকুইভ্যালেন্ট, আবারও বলছি, তোমার যদি এখানে যদি আর গুলা, এদের কোষগুলার আর গুলা যদি ভিন্ন ভিন্ন হয় বা ই গুলা যদি ভিন্ন ভিন্ন হয়, তাইলে তুমি আর এই সূত্রের মাধ্যমে করতে পারবা না, তখন তোমাকে হচ্ছে এই ইকুইভ্যালেন্টের কনসেপ্ট থেকেই করতে হবে। কথা ক্লিয়ার? তাইলে এখানে আমাদেরকে করতে হবে হচ্ছে এটা দিয়ে আমরা করতে পারতেছি, কারণ সবগুলো ই সেম, সবগুলো আরও সেম। ইনটু হচ্ছে ই প্রত্যেকটা কত বলছে দেখো তো, 1.5। তাহলে এটা 1.5 ডিভাইডেড বাই এম হচ্ছে এখানে রো হচ্ছে 3টা, এম আর কত? 100 বহিস্থ রোধ, যেটা এই যে এটা এখানে লেখা আছে, এখানে আছে 20। ও আচ্ছা আচ্ছা, উপরেরটা প্রথমেরটা এটা। আর চিত্র প্রদর্শী প্রত্যেকটি কোষের পরিচালক বলে তো অভ্যন্তরীণ রোধ এত, বহিস্থ রোধ এত রাতের সাথে। আচ্ছা এখানে 100 ওহম আছে, এখানে 20 ওহম আছে, এটা একটু চেক করে নিই তো। এটা হচ্ছে এখানে কোথাও কি ভুল করছে কিনা। হ্যাঁ, এটা 100 ওহম হবে। আমি আমাদের টাইপার এটাকে পিটাবো, প্রচুর পিটাইতে হবে, এগুলো কি ভুল করছে। দেখো এটা 100 ওহম, এই জন্য হচ্ছে এখন ওইটা যদি 20 ধরে আমি করে ফেলি তাহলে তো ঝামেলা। আমি বুঝতে পারতেছি এই জায়গায় 100 হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে কোনো কোনো প্রশ্ন তো বোঝা যাবে না যে হচ্ছে এখানে আসলে কত ভ্যালু লিখছে, ঠিক আছে। যাক, প্লাস এন, এন হচ্ছে প্রত্যেকটা 4টা করে কোষ আছে, আর প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত করে? 1.5 করে। তাহলে এইটা দেখি ওভারঅল হচ্ছে 12, তাহলে উপরে হচ্ছে 18, 300 প্লাস 306, এটা উপরে হচ্ছে 18 ডিভাইড বাই হচ্ছে 306, তাইলে হচ্ছে 18/306। আমি পাচ্ছি 0.0588 অ্যাম্পিয়ার। আমার যদি ভুল না হয় উত্তর ঠিক আছে, তারপর আমি একবার মিলাই দিব যে গত হচ্ছে 0.0588 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা অনেক জায়গায় দেখবা যে হচ্ছে ডিটেলস করেছে, কোথাও কোথাও দেখবে এই শর্টকাট সূত্র এটা মেরেছে, এটা অ্যাপ্লাই করতে পারবা। এটার ঘতে বলা আছে 1 ও 2 এর মধ্যে কোনটির বহির্রোধ বেশি উত্তপ্ত হবে, মানে বহির্রোধ বেশি, এটা আবারও বলছে এটা 100। বহির্রোধ উত্তপ্ত, যেটা তো উৎপন্ন তাপ বেশি হবে।
একক সময়ে উৎপন্ন মানে অর্থাৎ দুটোটার মধ্যে যেই বর্তনীটার ক্ষমতা বেশি হবে সেটা। তো আমরা বহিস্থ রোধ মানে হচ্ছে দেখো প্রথমটার ক্ষেত্রে প্রথম কোষটার তো হলো দেখো 4টা সেম মানের কোষ কিভাবে আছে, শ্রেণীতে আছে। তাহলে প্রথমটার I1 হবে, প্রথম বর্তনীর I1 হবে হচ্ছে এটা হবে NE ডিভাইডেড বাই হচ্ছে এই R প্লাস NR। এটা ডিরেক্ট এভাবে শ্রেণীতে 4টা একই মানের কোষ শ্রেণীতে আছে, তাহলে এভাবে আমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে ফেলতে পারছি। N 4 ইনটু হচ্ছে কত 1.5, আর হচ্ছে কত 100 প্লাস N হচ্ছে কত 4 ইনটু R হচ্ছে কত 1.5। তাইলে এটা হচ্ছে 6 নিচে 100 106 106। তাহলে এটা কত আসে দেখি, 6 ভাগ 106 0.0566 অ্যাম্পিয়ার। তাহলে উৎপন্ন তাপ কত হবে H1। টি যেহেতু নাই তাইলে হচ্ছে কত সময় ধরে চলছে জানি না, তাহলে আমরা একক সময় ধরি H1, তাহলে I1 স্কয়ার R, যেহেতু I1 কত 0.0566 I স্কয়ার, আর কত বলতো আর হচ্ছে মানে এটা পাওয়ার আর কি, এটা H না বলে এটাকে আমি পাওয়ার বলতে পারি। পাওয়ার বের করলেই হবে, পাওয়ার বের করলেই তো কি টাইম যেহেতু দেওয়া নাই, টাইম দেওয়া থাকলে ওইটা ইয়া করা যেত না, পাওয়ার বের করি I স্কয়ার R। হ্যাঁ ঠিক আছে, আর H1 লিখলে I স্কয়ার R T, টি এর মান 1 সেকেন্ড ধরে ওটা করা যাবে। দেখো আর এটা হচ্ছে আর কত 100 বহিস্থ রোধের মধ্যে, তো তাহলে শুধু বহিস্থ রোধটা দিছি, পুরো বর্তনী তুল্য রোধ দেই নেই, বহিস্থ রোধের ক্ষমতা বের করতেছি। তাইলে দেখো এই আনসার এটা হলো স্কয়ার ইনটু হলো 100, এটা হচ্ছে 0.32039 ওয়াট ক্ষমতা, তাহলে এত আসলো। এবার দ্বিতীয়টা I2 অলরেডি বের করছি আমরা, I2 হচ্ছে 0.0588 অ্যাম্পিয়ার। তাইলে সুতরাং P2 কত হবে বলো তো, P2 হবে I2 স্কয়ার আর I2 কত 0.0588, এটাকে স্কয়ার করে আর হচ্ছে 100, তাইলে হচ্ছে এটার 0.0588 স্কয়ার ইনটু হচ্ছে 100, এটা হচ্ছে 0.3457 ওয়াট। তাহলে দুইটার মধ্যে কোনটার ক্ষমতা বেশি, বহিস্থ রোধের ক্ষমতা বেশি বলতো, দ্বিতীয়টার বহিস্থ রোধের ক্ষমতা বেশি, তাহলে দ্বিতীয়টা বেশি উত্তপ্ত হবে। যেটার বহিস্থ রোধের ক্ষমতা বেশি সেটাতে উৎপন্ন তাপও বেশি হবে, উৎপন্ন তাপ বেশি হলে সেটা বেশি উত্তপ্ত হবে। তারপর আমি একবার মিলাই দিব, ঠিক আছে। এখানে হচ্ছে P2 বর্তনীতে 346 ওয়াট, একটা 3457, আচ্ছা এটা, আর এটা ছিল 0.32, ওকে 32, খাপের খাপ মঞ্চুর বাপ, মিলে গেছে, সোজা না। দেখো এরপরে আমরা যদি প্রবলেমে চলে যাই, একটি ইলেকট্রিসিটি ল্যাবরেটরির একটি মিটার ব্রিজের একটি ফাঁকে 2 ওহম, অপর ফাঁকে 3 ওহম রোধ আছে। তাহলে একটা মিটার ব্রিজ, এখানে একটা ফাঁকা স্থান যদি চিন্তা করি, এখানে একটা ফাঁকা স্থান, তাহলে একটি ফাঁকে প্রথম ফাঁকে 2 ওহম আছে ধরো, আর আরেকটাতে 3 ওহম আছে। বলছে শিক্ষার্থীরা নিষ্পিন্দ ঠিক মাঝখানে পেতে চাচ্ছে। নিষ্পিন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে আগে সেটা দেখতে হবে। পুরাটা হচ্ছে আমাদের এখানে মনে রাখতে হবে 100 সেন্টিমিটার। আর মনে করি এটা থেকে, এটা যদি আমি পি ধরি, এটা পি, হ্যাঁ এটা পি, এটা যদি কিউ ধরি, তো আমরা মনে করি এটা থেকে হচ্ছে এল দূরত্বে, তাহলে এটা থেকে কত বলো তো 100 মাইনাস এল সেন্টিমিটার একক হিসাবে। তো আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য এবং রোধ হচ্ছে পরস্পর সমানুপাতিক। তাইলে দেখো আমরা যদি সূত্রটাকে বলে লিখি পি বাই কিউ লিখি, তাহলে পি থেকে কত দূরে, এল দূরে, তাই এলও উপরে হবে, আর কিউ থেকে কত দূরে, এটা মানে কিউ নিচে, তাহলে কিউ থেকে কত দূরে 100 মাইনাস এল, এখান থেকে এল বাইর করতে হবে। পি হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে এল 100 মাইনাস এল, এখান থেকে আমাদেরকে বের করতে হবে। কি বের করতে হবে দেখি, 200 মাইনাস 12 ইকুয়াল টু 3L, তাহলে বা 5L ইকুয়াল টু হচ্ছে কত 200, সুতরাং L ইকুয়াল টু কত 20 সেন্টিমিটার, শেষ। তার মানে বাম এই যে প্রথম 2 ওহম রোধ থেকে কত দূরে 20 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। নিষ্পন্দ বিন্দুর শর্ত কিন্তু এটা, ঠিক আছে। আর যদি এটা থেকে কত দূরে বলে, তাহলে হচ্ছে কত, টোটালটা তো 100, তাহলে এটা থেকে 20 হইলে এটা থেকে 80 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। আশা করি উত্তর মিলছে। তারপর যদি একবার মিলে দিতে চাই, আমাদের এটা কোন বোর্ডে আসছে কে জানে, 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, ওমা এখানে তো 40 সেন্টিমিটার। এই যে মূর্খ, আমি মূর্খ, ঠিক আছে। এই যে 40 সেন্টিমিটার, এই যে এটা ভাগ করছি তো 200, মানিজ্য সবশেষ 200কে তুমি 5 দ্বারা ভাগ করলে কত পাবা, 40 পাবা। আমি 20 লিখে দিয়েছি, 100কে ভাগ করেছি, তাহলে এটা থেকে 40 সেন্টিমিটার দূরে, এটা থেকে তাহলে 60 সেন্টিমিটার দূরে।
আচ্ছা, এরপরে বলছে উদ্দীপক অনুযায়ী শিক্ষার্থীদের, দেও না, শিক্ষার্থীদের উদ্দেশ্য সফল করার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। দুইটা কাজ করা যেতে পারে, হয় তুমি প্রথম তারের রোধ চেঞ্জ করে দিবা, মানে প্রথম ফাঁকের রোধ চেঞ্জ করে দিবা, অথবা দ্বিতীয় ফাঁকের রোধ চেঞ্জ করে দিবা। তাইলে হচ্ছে এল এর মান কি ঠিক মাঝামাঝি, মানে 50 সেন্টিমিটার হবে। ঠিক মাঝামাঝি কত? 50 সেন্টিমিটার। তাইলে এল এর মান যদি 50 সেন্টিমিটার, ঠিক মাঝামাঝি মানে হচ্ছে বাম থেকে হচ্ছে 50 সেন্টিমিটার দূরে, ডান থেকে 50 সেন্টিমিটার দূরে, কারণ মিটার বীজ হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের, 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। তাহলে এখানে তোমরা চিন্তা করতে হবে, তাহলে এখানে এল হচ্ছে কত? 50 সেন্টিমিটার। ওকে, মনে করি পি এর পরিবর্তে, এটা মনে করতে হবে, মনে করি তুমি চাইলে কিউকেও চেঞ্জ করতে পারো, ঠিক আছে, যে কোনো একটা। তো পি অথবা দুইটা করেও তুমি দেখাইতে পারো। পি এর মান, পি এর পরিবর্তে পি প্রাইম রোধ যুক্ত করলে ঠিক মাঝখানে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে, নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে। আচ্ছা, তাইলে আর কিউ তো তাইলে কত বলো তো? কিউ অপরিবর্তিত রাখতেছি, কিউ হচ্ছে 3 ওহম। ওকে, তাইলে সুতরাং হচ্ছে পি প্রাইম বাই কিউ ইকুয়াল টু হচ্ছে কি এই এল ডিভাইড বাই হচ্ছে 100 মাইনাস এল। এল তো 50 এখন, তাহলে 50 ডিভাইড বাই হচ্ছে 50, 100 মাইনাস 50, তাইলে এটা সুতরাং পি প্রাইম ইকুয়াল টু এটা হচ্ছে কত? 1 ইন্টু কিউ, তাহলে কিউ মানে হচ্ছে 1 ইন্টু 3 ওহম। তার মানে পি প্রাইমের মানও কত? 3 ওহম হতে হবে। পি প্রাইমের মান 3 ওহম হইতে হবে, আগে ছিল কত? 2 ওহম, 2 ওহম। তাহলে এখন বানাইতে হবে কত? 3 ওহম। তাহলে 2 এর সাথে একটা 1 ওহম মানের রোধ কি শ্রেণীতে যুক্ত করে দিলে 3 হবে। তো মনে করি পি এর সাথে এই ধরো এস প্রাইম মানের একটি রোধ শ্রেণীতে যুক্ত করলে নিস্পন্দ বিন্দু, আচ্ছা, শ্রেণীতে যুক্ত করলে এই যে তুল্য রোধ পি প্রাইম হবে, ফলে নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে গঠিত হবে, ফলে নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে গঠিত হবে। তাইলে তুল্য হবে হচ্ছে কত? শ্রেণীতে কেন করলাম? কারণ হচ্ছে যত আছে তার চেয়ে বাড়াতে হবে। যদি হচ্ছে কমাতে হতো তাইলে হচ্ছিল কি এটার সাথে সমান্তরালে যুক্ত করতাম এস প্রাইম মানের, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পি প্রাইম ইকুয়াল টু হচ্ছে পি এর সাথে এস প্রাইম। তাহলে সুতরাং এস প্রাইম ইকুয়াল টু হচ্ছে পি প্রাইম মাইনাস পি প্রাইম 3 পি, তাহলে 1 ওহম। তাহলে এই যে 1 ওহম এক মানের একটা রোধ যদি তুমি হচ্ছে প্রথম রোধটার সাথে শ্রেণীতে যুক্ত করে দাও, তাইলে হচ্ছে কি এই শিক্ষার্থীদের উদ্দেশ্য সফল করা সম্ভব। ঠিক সেম ভাবে তুমি হচ্ছে পি কে আগেরটা 2 ওহম রেখে কিউ কে কিউ প্রাইম ধরে এখান থেকে তুমি হচ্ছে কিউ প্রাইম বের করে নিতে পারতা, এবং কিউ প্রাইমকে আগের চেয়ে হয়তো কমাতে হতো, কিউ প্রাইম হলে কমাতে হবে, ঠিক আছে। কিউ প্রাইম দেখবা যে হচ্ছে হয়তো 2 ওহম আসতেছে, তো 2 ওহম আসলে হচ্ছে 3 কে 2 বানাতে হবে, তখন এটা হবে সূত্রটা হতো, এটা যদি কিউ হয় তাহলে কিউ প্রাইম দেখবা যে 2 ওহম আসতেছে। তাহলে এস প্রাইম মানের তুমি একটাকে যোগকে দেখো আগের চেয়ে কমাতে হবে, তাহলে এস প্রাইম মানের একটা রোধকে এটার সাথে সমান্তরালে যুক্ত করে দিবা, তাহলে তখন 1/কিউ প্রাইম ইকুয়াল টু 1/কিউ প্লাস 1/এস প্রাইম। এখান থেকে তুমি হচ্ছে কি এস প্রাইম বের করবা, কত মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে, এভাবে বের করতে পারো, ঠিক আছে। এবার আসেন স্যার, এখানে একটা আছে চিত্র 1 এর রোধের সমাবেশকে দেখি, এখানে সমাবেশকে 12 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যুক্ত করা। এটাকে 12 ভোল্টের সাথে সময়ের সাথে সাথে বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং প্রবাহ মাত্রা কমতে থাকে, তাপমাত্রা বাড়ে। কোনো এক পর্যায়ে প্রবাহ মাত্রা 1/7 অ্যাম্পিয়ার হয়। রোধের তাপমাত্রা গুণাঙ্ক এত, বর্তনীর প্রবাহ মাত্রা হ্রাস পেয়ে এত হলে বর্তনীর তাপমাত্রা কত বৃদ্ধি পায়। তো বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি ইকুয়াল টু হচ্ছে I স্কয়ার RT ইকুয়াল টু I স্কয়ার RT। বর্তনীর হ্রাস পেয়ে প্রবাহ কিন্তু এত হয়েছে, প্রবাহ বর্তমানে এত, তাইলে আমাদের এখানে হচ্ছে কি করা যেতে পারে, এটা তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পায়। তো আমরা জানি হচ্ছে এটা থেকে হচ্ছে কি ms ডেল থিটা এভাবে বের করবো আমরা, ঠিক আছে। I স্কয়ার RT ইকুয়াল টু ms ডেল থিটা। এখন আমাদের এটার ঘ নম্বরে কি বলছে আগে দেখি তো, ঘ নম্বরের উদ্দীপকের
বিষুবীয় অঞ্চলে, এইটা তো হচ্ছিল অন্য অধ্যায় থেকে তুলে দিছে, আমাদের এই টাইপারকে জুতানো উচিত। এটার ঘ নাম্বার প্রশ্নটা কি ছিল আমি একবার একটু দেখে নিই। তাইলে হলো কি ঘ নাম্বারে কি যেন একটা চাইছিল, ঘ নাম্বারে চাইছে হলো বর্তনীর রোধগুলোর সমাবেশ চিত্র 2 এর মতো হলে, চিত্র 2 এর মতো হলে তখন কি হবে? চিত্র 2 এর মতো হলে প্রবাহ মাত্রার তাৎক্ষণিক কিরূপ পরিবর্তন হবে? প্রবাহ মাত্রার তাৎক্ষণিক কিরূপ পরিবর্তন হবে, ঠিক আছে। এখন আমাদের গতে হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা তাৎক্ষণিক পরিবর্তন, কিন্তু তাপমাত্রা কত বৃদ্ধি পায় এটা বাইর করতে হলে আমাদেরকে হলো কি করতে হবে? দেখো এখান থেকে হলো তাপমাত্রা বের যদি করতে না পারি তাহলে আমরা অন্য জায়গা থেকে, এই সূত্রের মধ্যে তো করা যাবে না। এখানে অনেকে বলবে স্যার আই স্কয়ার আর টি, টাইম তো নাই, এটা দিয়ে কোনোভাবে করা যাচ্ছে না, তাহলে অন্যভাবে করতে হবে। অন্য কিভাবে করা যেতে পারে? দেখো বর্তনীর প্রবাহ মাত্রা হ্রাস পেয়ে এত হয়েছে, বর্তমানে আগে তুল্য রোধ, এটা তো অবশ্যই এখন বলছে হচ্ছিল ওরা একটা 12 ভোল্টের ব্যাটারির সাথে লাগাই দিছে, 12 ভোল্ট, তাহলে ওর তুল্য রোধ কত? এই দুইটা সমান্তরালে আছে, এর সাথে শ্রেণীতে আছে, তাহলে হচ্ছিল কত? সমান্তরালে মানে 1/rp ইকুয়াল টু হচ্ছিল কি 1/20 প্লাস 1/30, তাহলে দেখো এটা হচ্ছিল ওভারঅল হচ্ছিল 63 প্লাস 2, তাহলে 5/60, সুতরাং আরপি হচ্ছিল 12, আরপি হচ্ছিল 12 ওহম। তাহলে ওভারঅল ওই আরপি এই দুইটা সমান্তরালে এর সাথে শ্রেণীতে যুক্ত আছে, তাহলে ওভারঅল আর হচ্ছে হলো 12 প্লাস হচ্ছে 72, তাহলে 84 ওহম। ওকে, এটা হচ্ছিল তার শুরুতে হচ্ছিল, এটার মধ্যে হচ্ছে তুল্য রোধ, এই বর্তনীটার তুল্য রোধ। এখন শুরুতে যদি এটা তুল্য রোধ হয় তাহলে শুরুতে তোমার এখানে প্রবাহ কত এটা একটু বের করে রাখতে পারি না? প্রবাহ শুরুতে রোধ এটা, আর এটাই হচ্ছে হলো এই, আর দেখো এখানে এটা। এখন আমাদেরকে বের করতে হবে প্রবাহ মাত্রা এত হইছে, কোনো এক পর্যায়ে প্রবাহ মাত্রা এত হইল, তাহলে এখানে এই প্রবাহটা কত? সুতরাং আই ইকুয়াল টু দেখি E/R, E/R, ই কত বলো তো? এখানে ই 12 আর এটা হচ্ছে 84, তাহলে এটা দেখো 1/7। দেখো আমাদের সময়টা কোনো এক পর্যায়ে মানে সময় অতিক্রমের পূর্বে, তাপমাত্রা বৃদ্ধির পূর্বেই ওর হচ্ছে হলো কি প্রবাহ এটাই। তার মানে এখানে কি কাহিনীটা কি বলতো? এখানে কিছু একটা কাহিনী আছে যে হচ্ছে হলো কিরে ভাই শুরুতেই প্রবাহ যা, কিছুক্ষণ পরেও প্রবাহ তাই, তার মানে হয়তো এখানে রোধ কোনো বাড়ে নাই, রোধ কি বাড়ে নাই। তো এটা আমরা কিভাবে কি করতে পারি? দেখো এখন এখানে রোদের উষ্ণতা গুণাঙ্ক একটা দেওয়া আছে না, এই যে উষ্ণতা গুণাঙ্ক, এই উষ্ণতা গুণাঙ্ক থেকে আমরা জানি আর থিটা ইকুয়াল টু হলো R0 আর নট আর কি, ঠিক আছে, 1 প্লাস আলফা থিটা, এটা না? তো এখানে আর নটটা দেখো, আর থিটাটা প্রবাহ কত হয় বলতো? কোন তাপমাত্রায়? থিটা তাপমাত্রায়, ঠিক আছে। তো এটা যদি হচ্ছে ধরে নিচ্ছি আমাদের এই বর্তনীটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, ঠিক আছে। তো এখানে আর থিটাটা যদি হচ্ছে কত? 84 হচ্ছে, সরি আর থিটাটা কত হবে? 84 হবে কিনা? আর থিটা কত হবে? আর থিটা হ্রাস পেয়ে প্রবাহ এত হচ্ছে, হ্রাস পেয়ে যদি প্রবাহ এত হয়, আমাদের একটু কিচ্ছা কাহিনী আছে এখানে আবার। ওহো, হ্রাস পেয়ে তো প্রবাহ আগে এত ছিল, এখন হ্রাস পেয়ে প্রবাহ এটা হইলে তাহলে মানে আর থিটাটা কত? আর নটটা তো হচ্ছিল এটাই, এটা হচ্ছে আর নট। এখন আর থিটাটা কত হবে? আর ইকুয়াল টু কি ভি মানে ই/আর, কি আর কত এবার বলো তো? সরি ই/আই, তাহলে ই কত বলো তো? ই এখানকার 12 ভোল্ট, 12, আই কত? 1/7 মানে 7 হচ্ছে কত? এই যে ছিল, সরি ভুল হচ্ছে কোথাও, আর থিটা 7 12 84, ডিরেক্ট 7/, না 84 আসতেছে, 84। তাইলে দেখো আর নটও 84 আর থিটাও 84, তাহলে এখান থেকে এই সূত্রের পরে এখান থেকে আসতে পারি যে হচ্ছে সুতরাং 84, এই পাশে হচ্ছে 84, 1 প্লাস আলফা কত? 0.05, থিটা কত জানি না, থিটাটা বের করব। তাহলে এটা এই পাশে আসলে 1 হয়ে যাবে, এটা 1 এই পাশে আসলে 0, কে ভাই 0, হ্যাঁ, তাহলে হচ্ছে 0.05 থিটা ইকুয়াল টু 0, সুতরাং হচ্ছে থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমরা ধরে নিছি প্রথমে সার্কিটটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি রোধ। দেখো আমি তাপমাত্রা চেঞ্জ করার পর মানে হচ্ছে এই যে এত প্রবাহ মাত্রা হ্রাস পেয়ে এত হওয়ার পর
নতুন করে যখন তাপমাত্রা বের করলাম তখনও 0 ডিগ্রি সেন্টিগ্রেডই আসতেছে, তার মানে হচ্ছিল আসলে এখানে কোনো তাপমাত্রার পরিবর্তন হয় নাই, এখানে কোনো কি হয় নাই বলতো, তাপমাত্রাটার পরিবর্তন হয় নাই। এবার আসো এটার ঘ নাম্বারে বলছে, ঘ নাম্বার প্রশ্নটা কি যেন বলছে, একটু ওই যে তখন বললাম টাইপার ভুল করছে, কি যেন বর্তনী রোধগুলোর সমাবেশ চিত্র 2 এর মতো হলে প্রবাহের তাৎক্ষণিক কি পরিবর্তন হবে। আচ্ছা এইগুলা যদি হচ্ছিল এটার মতো হয়, তাইলে 12 ভোল্টের সাথে এটা দিয়ে অলরেডি একটা প্রবাহ মাত্রা কত 1/7 এম্পিয়ার, তার মানে হচ্ছিল এই দ্বিত চেঞ্জের আগে I1 হচ্ছিল 1/7 এম্পিয়ার, এটা আসছে। এবার আসে হচ্ছিল চেঞ্জের পর, মানে হচ্ছিল এখানে আমি ঠিকই 12 ভোল্টের ব্যাটারি ঠিকই লাগাবো, কিন্তু এখানে এগুলো চেঞ্জ করে এগুলো বসাই দেবো, এবং এগুলো বসাবো তো বসাবোই, এগুলো আবার কি শ্রেণীতে বসাবো। তাইলে এটা 50 122 যদি হয়, মানে দ্বিতীয় চিত্র 2 এটা, তাহলে আর কত হবে তুল্য রোধ এই দ্বিতীয় অবস্থায়, এটা আমরা দ্বিতীয় অবস্থায় বলি, দ্বিতীয় অবস্থায় বা পরিবর্তিত অবস্থায়, তাহলে আর কত হবে 20 প্লাস 30 প্লাস হচ্ছিল 72, তাহলে 122 ওহম। ওকে, এটা যদি হচ্ছিল হয় তাহলে I ইকুয়াল টু কত হবে বলো তো, I হবে হচ্ছে হলো E/R, ই কত, ই এখানে হচ্ছে হলো 12 আর হচ্ছে হলো 122, তাইলে 12/122। আমি দেখতে পাচ্ছি এটা 0.09836 এম্পিয়ার, আর এটা কত 1/7, এটা হচ্ছে হলো 0.1429 এম্পিয়ার। এই তো এবার বলো, বলছে হচ্ছিল এখানে প্রশ্ন পরিবর্তন হবে কিনা, পরিবর্তন কি পরিবর্তন হবে, তাহলে পরিবর্তনটুকু কতটুকু হবে, এই আগেরটা হচ্ছিল 0.143 আর এটা হচ্ছিল 0.0983, তাহলে বিয়োগ করে দেখাও, এটা I2, হ্যাঁ তাহলে বিয়োগ করে দেখাও, সুতরাং I আগেটা হচ্ছে কমছে কিন্তু, তাহলে I হ্রাস মানে প্রবাহ হ্রাস, তাহলে ডেল I ইকুয়াল টু হচ্ছে I1 মাইনাস কি I2, যা আসবে তাই। বোঝা গেছে, সিম্পল, ভেরি ভেরি সিম্পল, বুঝে বুঝে করলে পারবা তোমরা ইনশাল্লাহ। আচ্ছা এরপরে আসে হচ্ছে এটা কোথায় আসছে, এটা কুমিল্লা বোর্ড 24, 1 নং বর্তনীতে মূল প্রবাহ বের করো। এখানে ইগুলা 3 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ হচ্ছিল 0.2 ওহম, বহিস্থ রোধ হচ্ছিল আর 30 ওহম। তাহলে 1 নং বর্তনীর এখানে কয়টা কোষ আছে, 3টা কোষ, কিভাবে আছে শ্রেণীতে আছে, বহিস্থ রোধ আর এর মান দেওয়া আছে কত 30 ওহম, তাহলে এটার মূল প্রবাহ I ডাইরেক্ট বের করব আমরা, NE, ওই যে সূত্র ডাইরেক্ট সূত্র আমরা জানি, আজকের ক্লাসের প্রথম দিকে বলেছিলাম, R প্লাস NR। ওকে, তাহলে এগুলো কত 3 ভোল্ট করে, 3 ভোল্ট কয়টা, 3টা, N এর মান 3, এটাও, আর E এর মানও 3, তারপর হচ্ছে বড় আর এর মান কত 30, আর কোষ 3টা, ছোট আর এর মান 0.2, তাহলে এটা হচ্ছিল 9/30 প্লাস এই 0.6 নাকি 0.23, এটা হ্যাঁ, তাহলে এটা ছিল 9/30.6, 9/30.6, আমি দেখতে পাচ্ছি 0.294 এম্পিয়ার। ভুল হওয়ার সম্ভাবনা নাই ইনশাল্লাহ, যদি এখানে ডাটা ভুল না থাকে, উত্তর আশা করছি সবাই মিলে যাবে, এটার উত্তর মিলানোর কোনো প্রয়োজন নাই, সোজা জিনিস। এরপরে এখানে হচ্ছে সমান্তরাল, হ্যাঁ বলছে উদ্দীপকের আলোকে কোন বর্তনীতে একক সময়ে অধিক, একক সময়ে মানে হচ্ছে হলো ক্ষমতা, অধিক শক্তি অপচয় হবে, মানে তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন যেটা হয় ওইটাই হচ্ছে শক্তির অপচয়, একক সময় মানে 1 সেকেন্ড ধরবো আমরা, হ্যাঁ। তাহলে এখন তুমি চিন্তা করো, এখানে I1 হচ্ছে হলো কত, প্রথম ক্ষেত্রে প্রথমটা হচ্ছে I হচ্ছে 294, I1 হচ্ছে হলো 0.294 এম্পিয়ার। তাহলে বলো প্রথমটাতে, ও ভালো কথা, এখানে হচ্ছে হলো বহিস্থ রোধ হইলেই হবে না, পুরা বর্তনীতে তো, তাহলে উৎপন্ন তাপ একক সময়ে H1 ইকুয়াল টু I1 স্কোয়ার R1 T একক সময়, তাহলে T আর লিখতেছি না 1, এটা তাইলে এটা যখন করবে তুমি 0.294 এটা স্কয়ার, R1 আর কি শুধু এটা বসাবো না, বহিস্থ রোধেরটা বসাবো না, পুরা বর্তনীতে বলছে, পুরা বর্তনীতে, তাইলে এই রোধগুলোও যুক্ত হবে। এখানে 3টা রোধ কিভাবে আছে, শ্রেণীতে আছে, ওইটা আবার এটার সাথে কি সমান শ্রেণীতে আছে, তাহলে ওভারঅল সবাই শ্রেণীতে আছে, সবাই শ্রেণীতে মানে হচ্ছে হলো এই R হবে হচ্ছে হলো কি, R অলরেডি আমরা কি বের করছি আগে, আর বের করি নাই, তাহলে R হচ্ছে হলো এই R হবে হচ্ছে হলো R1 হবে হচ্ছে হলো 30 প্লাস হচ্ছে হলো এদের 3 জনেরটা শ্রেণীতে যেহেতু 0.2 প্লাস 0.2 প্লাস 0.2, তাহলে এটা হচ্ছে 30.6 ওহম, তাহলে এখানে হচ্ছে এটা হবে কত 30.6 ওহম, তাহলে এটা স্কয়ার ইন্টু হচ্ছে হলো 30.6,
আমি দেখতে পাচ্ছি এটা, এই যে এই ডাটাটা আমি এখানে তো রেখে দিব, এখানে হচ্ছে R1, এখান থেকে সুতরাং এনে, সুতরাং H1 ইকুয়াল টু ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 2.65 জুল। এই পরিমাণ তাপশক্তি এখানে উৎপন্ন হবে পুরো কোষ্ঠটার মধ্যে, তাহলে এই পরিমাণ হচ্ছে হলো কি হবে, তোমার শক্তির অপচয় ঘটবে। এবার দ্বিতীয় অবস্থায় তিনটা কোষ সমান্তরালে আছে, বর্তনীর মোট প্রবাহ কিভাবে বের করে ফেলবো? আমরা জানি I2 ইকুয়াল টু M, দেখো ME, যেহেতু এগুলো হচ্ছে কলাম, প্রত্যেকটা কলামে একটা করে আছে। এবার আসা হচ্ছে হলো এগুলো সমান্তরালে, সমান্তরালে ডিরেক্ট সূত্র হচ্ছে হলো MR প্লাস এই যে R, এটা। তাহলে M হচ্ছে হলো কয়টা, এখানে 3টা, 3, E কত, E হচ্ছে হলো 3, ডিভাইড বাই হচ্ছে হলো M হচ্ছে R কত, বহিস্থ রোধ R 30 যেটা, তাহলে M হচ্ছে হলো 3 × 30, আচ্ছা, প্লাস ছোট r হচ্ছে হলো কত, 0.2 করে, তাহলে 9 ডিভাইড বাই 90, 92.2, সরি 92 বলতেছি 90.2, 90.2, তাহলে 9 ভাগ হচ্ছে হলো 90.2, আমি এটা দেখতে পাচ্ছি 0.09978 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন পুরো তুল্য রোধ আমরা জানি H2 ইকুয়াল টু কি হবে বলো তো, I2 স্কয়ার R2। এবার R2 হবে হচ্ছে হলো, এই দুইটা তো কিভাবে আছে, এই তিনটা সমান্তরালে আছে, এটার সাথে আবার শ্রেণীতে আছে, তাহলে আমাদের এখানে করতে হবে কি, আগে হচ্ছে হলো এই তিনজনের সমান্তরালে তুল্য রোধটা বের করে নিতে হবে। 1/RP ইকুয়াল টু হচ্ছে 1/0.2 প্লাস 1/0.2 প্লাস 1/0.2, মানে সবগুলো তুল্য রোধ, তাহলে বা 1/RP, এটা 1113, 3 ডিভাইড বাই হচ্ছে হলো 0.2, তাহলে সুতরাং RP ইকুয়াল টু হচ্ছে হলো 0.2 ডিভাইড বাই 3, 0.2 ভাগ 3, অনেকে আরো সহজে ক্যালকুলেশন করতে পারবা, 0.06667 এত ওহম। এবার তাহলে বলো পুরা IR কত, R2 হবে, যেহেতু এটা এর সাথে শ্রেণীতে, তাহলে 30 প্লাস হচ্ছে হলো 0.06667 এত, তাইলে প্লাস 30, আমি দেখতে পাচ্ছি 30.06667 এত ওহম। এবার এখানে বসাই দিয়ে H2 বের করে ফেলবো, সুতরাং H2 ইকুয়াল টু হচ্ছে হলো এই যে এটা I2 কত, I2 হচ্ছে এই যে বের করে রাখছি I2, দেখো I2 হচ্ছে 0.09978, এটা স্কয়ার, R2 হচ্ছে হলো 30 কত, 30.06667, এই যে দেখো এটা গুণ হচ্ছে হলো 0.09978 স্কয়ার, আমি দেখতে পাচ্ছি এটা 0.2993 জুল, এটা হচ্ছে হলো 2.65 আর এটা হচ্ছে হলো 2.29935 জুল। তাহলে দুইটার মধ্যে কোন বর্তনীতে অধিক তাপের অপচয় বা শক্তির অপচয় হবে? প্রথমটাতে, যেটার মধ্যে উৎপন্ন তাপ যত বেশি, তাপ শক্তিটা কিন্তু উৎপন্ন হওয়ার মাধ্যমে এই বর্তনীতে শক্তিটা হচ্ছে হলো কি হয়, অপচয় হয়, ঠিক আছে। তারপর একবার উত্তরটা এবার মিলাই দেই, এটা হচ্ছে হলো কোনটাতে একক সময়ে, একটা হচ্ছে হলো হ্যাঁ 0.29 আর একটা হচ্ছে হলো একটা 0.29 আর একটা 2.65 বা 64, ঠিক আছে, উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে চলে আসেন, এখানে একটা বলছে বর্তনীতে বিভব নির্ণয় করো, কোন বিন্দুতে বিভব বলছে, এ বিন্দুতে, এটা এখানে একটা ইয়া ছিল, এ বিন্দুতে বিভব হবে, কোন বিন্দুতে, এ বিন্দুতে। এখন এ বিন্দুতে বিভব বের করতে হবে, পুরো বর্তনীর তুল্য রোধ বের করে ভোল্টেজ বের করতে হবে, তারপর মোট এদিকে প্রবাহ বের করতে হবে, এদিকে প্রবাহ বের করতে হবে, তারপর দেখো এই বর্তনীর এই দুর্বন্ধ এই রোধগুলোর আগে সব জায়গায় ওর বিভব কত, 40 ভোল্ট। এই রোধটার মধ্যে যদ্দূর বিভবের পতন হয়েছে, সেই পতনের পর বাদ বাকিটা এখানে আছে, তাহলে এই এ বিন্দুর বিভব যখন আমি বাইর করব, তাহলে আমাকে এখানে আগে বিভব পতন বাইর করতে হবে। আগে চল পুরো বর্তনীর এই দুইটা শ্রেণীতে আছে, তাহলে 10 আর 5 15, 8 আর 12 হচ্ছে 20, তাহলে এর আবার সমান্তরালে আছে। তাহলে এখানে আমি যদি দেই যে এটা R1 দিচ্ছি, এটা R1, এটা R2, এটা R3, এটা R4, উপরেরটাকে আমি RS1 দিচ্ছি, 10 যোগ 5 15, নিচেটা RS2, এটা হচ্ছে হলো 8 যোগ 12 20, তাহলে সুতরাং এর আবার সমান্তরালে আছে 1/RP ইকুয়াল টু বা RP বা R, ডিরেক্ট R দিতে পারি কারণ এর বাইরে আর বর্তনীতে কোনো রোধ নাই, আর 1/15 প্লাস হচ্ছে হলো 1/20, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 60 হচ্ছে হলো 60 যদি করি, এটা 3 15 4 প্লাস এটা 3,
তাহলে 7/60, তাহলে সুতরাং আর ইকুয়াল টু হবে হচ্ছে হলো 60/7। তাহলে 60/7 কত আসে? 60/7। সবাই বুঝতেছো তো? বুঝিও কিন্তু। এটা হচ্ছে হলো 8.57 ওহম। ওকে, এটা যদি পুরা বর্তনীর হচ্ছে হলো তুল্য রোধ হয়, তাহলে পুরা বর্তনীর প্রবাহ আই কত? E/R, যেহেতু অভ্যন্তরীণ রোধ নাই, অভ্যন্তরীণ রোধ না থাকে 40 ডিভাইড বাই হচ্ছে হলো 8.57। ওকে, ডিরেক্ট হচ্ছে হলো কি 40 ভাগ আনসার। আমি দেখতে পাচ্ছি 4.67 অ্যাম্পিয়ার আসছে। তাহলে পুরা বর্তনীর প্রবাহ চলে আসছে। এই পুরা বর্তনীর প্রবাহ এখানে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এদিকের প্রবাহটা আমি বাইর করলে এদিকের আবার দুজনের মধ্যে দিয়ে প্রবাহ সেম যাবে। তাইলে আমি উপরের দিকের প্রবাহটা বাইর করলেই হয়ে যাবে। এমনিতে আমি দেখতে পাচ্ছি এরা এই দুইটা শ্রেণীতে এরা আবার সমান্তরালে। এই দিকে এটা পুরোটা শূন্য। এটা কত বলতো? এই রোধগুলোর আগ পর্যন্ত এখানে হচ্ছে 0 ভোল্ট। তাইলে এদের মধ্যে বিভব পার্থক্য কত? 40। তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? 40। এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? 40। তো আমরা এখানে বিভব পার্থক্য থেকে আমরা জানিয়েছি এই উপরেরটার বিভব পার্থক্য আর নিচেরটার মোট বিভব পার্থক্য সমান, এরা কারণ সমান্তরালে আছে। এখন আমার প্রবাহ এদিকের প্রবাহ আর এদিকের প্রবাহ ভিন্ন ভিন্ন হবে। তাহলে উপরের দিকের প্রবাহ IS1 ইকুয়াল টু হবে RS1 ইন্টু S ইকুয়াল টু V/R। তাহলে V/R। এবার RS1 হবে আর ভিটা হবে যেহেতু এদের তুল্য, তাহলে VS1ই হবে। তবে VS1টা কত সমান? 40-এর সমান হবে। কারণ কি এটার তুল্য রোধ আর এটার তুল্য রোধ, দেখো এটার তুল্য রোধ একটা, এটার তুল্য রোধ একটা, কিন্তু এরা আবার সমান্তরালে হইলে এটার পুরাটার বিভব পার্থক্য যা, এটার বিভব পার্থক্য তা। আবার দেখতে পাচ্ছি এই রোধগুলোর আগে হচ্ছে 40 ভোল্ট, পরে হচ্ছে 0 ভোল্ট। তাহলে এইখানকার বিভব পার্থক্য কত? টোটাল 40। তাহলে এটা 40 ডিভাইড বাই হচ্ছে কত? RS1 কত? RS1 বাইর করছি তো আমরা 15 হয়ে যায়। 40 ভাগ হচ্ছে 15, তাহলে 2.667 এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে উপর দিয়ে যাবে। এদিকে যাওয়ার পর এখানে হচ্ছে কি বিভবের পতন হবে V1 ইকুয়াল টু হবে কি I1 R1, মানে এই যে IS1 এটাই হবে I1, এটাই হবে I2, মানে এইটার মধ্যে দিয়ে প্রবাহ যায়, এটা প্রবাহ তা, কারণ শ্রেণীতে। ওকে, তাহলে এইটা কত দেখি? I1 হচ্ছে 2.667 ইন্টু R1 10, কত? ইন্টু হচ্ছে 10। এটা আমি দেখতে পাচ্ছি হলো কত? 26.67 ভোল্ট। আচ্ছা, এখানে ছিল এই রোধের আগে হচ্ছে 40 ভোল্ট, এই রোধের পরে হচ্ছে কত? এই রোধের পরে হচ্ছে এটা, সরি এই রোধের মধ্যে পতন হচ্ছে এটা। তাহলে বলো তো এ বিন্দুতে বিভব V ইকুয়াল টু হবে 40 থেকে এই পতনটা বাদ, 40 বিয়োগ হচ্ছে 26.67, মানে এখানে এটা নষ্ট হয়ে গেছে। পতন মানে কি? নষ্ট হয়ে যাওয়া। বিভব পার্থক্য যেটা এটার V ইকুয়াল টু IR দিয়ে বেরিয়েছে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এখানে 40 হলে এখান থেকে এত 26.67 পার্থক্য হয়ে বাকিটা এখানে আসে, এতে আসে। তাহলে এটা কত আসে? আমি দেখতে পাচ্ছি এটা 13.33 ভোল্ট। তাহলে আমার যদি উত্তর ভুল না হয়, আশা করি এটা ঠিক আছে। তারপর একবার উত্তরটা আমি তোমাদের জন্য মিলিয়ে দিব। গত হচ্ছে 13.33 ভোল্ট। ঠিক আছে, এটার ঘতে কি বলছে দেখি একটু। ঘতে বলছে বর্তনীকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 কেজি পানিতে ডুবিয়ে 1 ঘন্টা চালু রাখলে পানি বাষ্পীভূত হবে কিনা। আচ্ছা, বাষ্পীভূত হওয়ার জন্য 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ওকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড নিতে হবে। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিণত করতে প্রয়োজনীয় তাপ 1 ঘন্টা চালু রাখলে প্রয়োজনীয় তাপ I স্কয়ার RT। আচ্ছা, কয় কেজি? 2 কেজি পানি, I স্কয়ার RT। এখন I স্কয়ার RT হচ্ছে I এর মান কত হবে? ও ভালো কথা, I তো আমরা এখানে বের করি নি। পুরা বর্তনীর তুল্যরোধ কি একবার বের করে রাখছি আমি? গতে তুল্যরোধ বের হইছে মনে হয়। পুরা বর্তনীর তুল্যরোধ Iও বের হইছে 4.67, পুরা বর্তনীর 4.67। তো 4.67 যদি হয় তাহলে গ হতে এটা বসাবো 4.67 স্কয়ার। আর কত পুরা বর্তনীর? আর পুরা বর্তনীর আরও তো বের হইছে 8.57, ঠিক আছে, ইন্টু টি কত? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে তোমার হচ্ছে কি, ও ভালো কথা, একটু ভুল হচ্ছে। এখানে হচ্ছে
প্রয়োজনীয় তাপটা পরে, এটা তো প্রয়োজনীয় তাপ না, এটা ভুল লিখছি, এটা হচ্ছে আই স্কয়ার আর টি, যেটা এটা বর্তনীটি 1 ঘন্টা চললে, বর্তনীটি 1 ঘন্টা চললে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ, এটা এই উৎপন্ন তাপ হচ্ছে এটা, এটা হচ্ছে 4.67 স্কয়ার ইন্টু হচ্ছে হলো 8.57 ইন্টু হচ্ছে হলো 3600। আমি দেখতেছি 67,000 সরি 2,72,884 848 2,72,848.18 জুল এই পরিমাণ তাপ উৎপন্ন হয় এখানে। এইবার আসা হচ্ছে হলো 2 কেজি পানিকে, দেখো এই 2 কেজি পানিকে প্রথমে তো 100 ডিগ্রিতে নিতে হবে, 100 ডিগ্রির পানি থেকে আবার 100 ডিগ্রি বাষ্প নিতে হবে, তাহলে মোট তাপ কয়টা দরকার? 2টা দরকার। তাহলে আগে দেখি 2 কেজি পানিকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রির উত্তপ্ত 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিতে প্রয়োজনীয় তাপ কত আসে। এরপর হচ্ছে হলো 100 কেজির 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত করতে কত তাপ লাগে সেটা দেখব। তাহলে এটা হচ্ছে হলো এমএস ডেল থিটা, এমএস ডেল থিটা, এম কত 2 কেজি, এস কত মানির 4200, ডেল থিটা কত 20 থেকে 100 তাহলে 80। তাহলে এটা দেখি 4200 ইন্টু হচ্ছে হলো 2 ইন্টু হচ্ছে হলো, আমি দেখতে পাচ্ছি 3,36,000 আসে এই 2 কেজি পানিকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড নিতে প্রয়োজনীয় তাপ 3,36,000। আমার কি কোথাও ভুল হচ্ছে? 2 ইন্টু 4200 ইন্টু 80, ও না ভুল হয়েছে, আমি কি বলি, কি রে এরকম কেন আসতেছে, এটা আসতেছে বরাবর হচ্ছে হলো এত জুল। একটু আগেরটার চেয়ে উৎপন্ন তাপ একটু বেশি আসছে, উৎপন্ন তাপ কি আসছে একটু হালকা বেশি আসছে। তো তার মানে এখানে দেখো আমি কি কোনো কারণে হচ্ছিল এই জায়গায় হচ্ছিল ভুল করছি, 6,72,200 যদি বরাবর আসতো তাইলে কিন্তু মিলে যেত, 72,000 সরি 6,72,000 যদি বরাবর আসতো তাহলে মিলে যেত, 72,848 আসছে। এটা 4.67 8.57 এগুলো ঠিক আছে কিনা আমাদের মানগুলা, 8.57 আর ঠিক আছে, 4.67 এগুলো ঠিক আছে। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনে কোথাও কি ভুল হয়েছে আমাদের? দেখো তো আমি দেখতে পাচ্ছি এখানে যেহেতু উৎপন্ন তাপটা একটু বড়, তাইলে হচ্ছিল 100 ডিগ্রিতে নেওয়ার পরে কিছু পরিমাণ পানি হচ্ছিল কি হবে, বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, আমি দেখি এখানে মানে এটা বুঝাই যাচ্ছে, এটা একটু যেহেতু উৎপন্ন তাপটা এখানে বেশি, প্রয়োজন 100 ডিগ্রিতে নিতে প্রয়োজনীয় তাপ এত, তাইলে 100 ডিগ্রিতে নেওয়ার পর এরপরে কতটুকু কি থাকবে বলো তো? আমি যদি এইভাবে করি, কিন্তু দেখি হচ্ছিল এর মানটা যেহেতু কাছাকাছি আসছে, উত্তরটা কত আগে একটু দেখে নিই। এখানে হচ্ছিল কিরে ভাই ওদের তো হচ্ছিল 6,72,000 আসে, 6,72,000 আসে। দেখে আমাদের হচ্ছিল এটা দশমিকের কারণে খুব সম্ভবত ওদের এই দোনোটাই কি একই ভ্যালু চলে আসে, আমারও কেন যেন হচ্ছে মনে হচ্ছিল একই ভ্যালু চলে আসতে পারে, কিন্তু একই ভ্যালু আসলে ঠিক আছে, একই ভ্যালু এখন যদি একই ভ্যালু না আসে তার মানে এখানে যেহেতু একটু তাপ বেশি উৎপন্ন হচ্ছে, তাহলে এখান থেকে কিছু পরিমাণ পানি কি হবে আমি আগে বুঝাই। এখানে দেখো কিছু পরিমাণ পানি, ধরো এখানে কত তাপ বেশি উৎপন্ন হয়, তাপ বেশি কত এই 72,848 কত 18 জুল, এতটুকু, এই দুইটার মধ্যে পার্থক্যটা। এটা কি করে বলতো, ওকে বাষ্পীভূত করে, তাহলে mLV ইকুয়াল টু কত এই যে 884.18। তাহলে সুতরাং আমরা m কত পাবো 848.18 ডিভাইড বাই LV হচ্ছিল 22,68,000। এই যে এখান থেকে আমরা জানি LV হচ্ছিল বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, এখান থেকে তুমি কতটুকু পানি বাষ্পীভূত হয়েছে সেটা বের করতে পারবা। কিন্তু আমরা যদি এই দশমিকের, এখানে দশমিকের কারণেই বোঝা যাচ্ছে সামান্য মানের ভ্যালু এদিক ওদিক হয়েছে, আমি যদি এটা না করে আমরা যদি হচ্ছে হলো কি এটা দিয়ে করতাম v²/RT, ভি কত বলতো এই কোষটা 40, তাহলে 40 স্কোয়ার, আর এর মান যদি আমি দশমিকে না নিয়ে কত নেই, আর এর মান যদি এক্সাক্ট যেটা এটাই নেই, দেখি দশমিক না নিয়ে 60/7, তাহলে এটা 60/7 ইন্টু T 3600, দেখি
এইবার এটা কত আসে দেখি, 40 স্কোয়ার, এটা পুরো মান, কোনো দশমিক টশমিক নিই নাই। দেখি এবার কত আসে, এটা ইন্টু হচ্ছে হলো 3600 ইন্টু হচ্ছে হলো 7 ভাগ হচ্ছে হলো 60। ভাই বরাবর হচ্ছে হলো কি 6,72,000 জুল চলে আসছে। তার মানে এই বর্তনীতে আসলে এক্স্যাক্টলি তাপ এটাই উৎপন্ন হবে, কারণ আমরা ওই যে একটু ডিফ্লেকশনটা কেন আসছে বলো তো, ডিফ্লেকশনটা আসছে হচ্ছে আমরা এখানে ওই যে দশমিক নিচ্ছি, সেই জন্য দশমিকের কারণে একটু ডিফ্লেকশন চলে আসছে। দশমিক না নিলে পুরোপুরি নিলে এই বর্তনীতে উৎপন্ন তাপও এত, 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিতে প্রয়োজনীয় তাপও এত। তার মানে পানিটা 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পানিতে যাবে, কিন্তু 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করার জন্য অতিরিক্ত তাপ নাই, যার কারণে হচ্ছে হলো কি পানি বাষ্পীভূত হবে না। যদি এটা বেশি আসতো তাহলে কতটুকু বাষ্পীভূত হইতো সেটা এই প্রসেসে, যতটুকু অতিরিক্ত তাপ থাকবে অতিরিক্ত তাপটাকে তুমি কি দিয়ে এলবি দ্বারা ভাগ করলেই হচ্ছে কতটুকু বাষ্পীভূত হয়েছে সেটা বের করতে পারতা। তো এই অঙ্কে কিন্তু হচ্ছে বাষ্পীভূত হবে না, 120 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রিতে যাবে ঠিকই, কিন্তু বাষ্পীভূত হবে না। ভিডিও কি রেকর্ড হচ্ছে? অলরেডি হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে। আমি জানি না এই ভিডিওটা শেষ করতে কত টাইম লাগবে। 12টা সৃজনশীল। দেখো, উল্লিখিত বর্তনীর তড়িৎ কোষের মান এত এত, অভ্যন্তরীণ রোধ এত, আর হচ্ছে 10। ভাই এখানে হচ্ছে বলছে হচ্ছে 1 নং বর্তনীতে চাবি বন্ধ অবস্থা, চাবি বন্ধ মানে হচ্ছে চাবি লাগানো এইভাবে। তাহলে এই দুইটা রোধ কিভাবে আছে? সমান্তরালে। আমি এটা বুঝাই দিচ্ছি, জাস্ট করাই দিব না, এটা তোমরা করবা। এই দুইটা সমান্তরালে বাইর করবা, দেন হচ্ছে এটা মোট, এটা হচ্ছে পুরা তুল্য রোধ একটা, এবং এটা যেহেতু শ্রেণীতে আছে বিভব পার্থক্য বাইর করতে বলছে। ও বন্ধ অবস্থায় রোধের বিভব পার্থক্য, কোন রোধের? এটা কোন রোধের বিভব পার্থক্য দেখি, এটা কোন রোধের বিভব পার্থক্য বলছে? এটা আর প্রাইম রোধের, এটা আর প্রাইম রোধের এগুলা। এখন আর প্রাইম রোধে যে 1 নং বর্তনীতে চাবি বন্ধ অবস্থায় আর প্রাইম রোধের বিভব পার্থক্য নির্ণয় করে। এই যে আর প্রাইম হচ্ছে এটা, তাহলে এখন দেখো পুরো বর্তনীর আই বের করে নিতে হবে। আই হবে কি বলতো, যেহেতু 3টা শ্রেণীতে আছে, 3টা শ্রেণীতে ইকুয়াল টু হচ্ছে এন ই, আর এটা হবে আর প্লাস এন আর। এই আর হবে হচ্ছে আবার এই দুইটার তুল্য রোধ, তাহলে 1/r মানে আর ইকুইভ্যালেন্ট আর কি, এটা 1/r ইকুয়াল টু 1/r প্লাস আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r প্লাস 1/, ও ভালো কথা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বহিস্থ রোধগুলার হচ্ছে কি, এটা হচ্ছে বহিস্থ রোধটা। তো বহিস্থ রোধ দুইটা আছে, দুইটা তুল্যটা ব্যবহার হবে আর প্রাইম। তাহলে এটা দেখি হচ্ছে কত, ওইখানে আর এর মান দেওয়া আছে মনে হয় 10, তাহলে 10 1 প্লাস হচ্ছে কত 1/5, তাহলে হচ্ছে 10 1 প্লাস 2, তাহলে 3/10। তাহলে সুতরাং আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 10/3, তাহলে কত 3.33 এই টাইপের কিছু একটা। তারপর আমি এখানে বসাবো এন ই, কয়টা কোষ এখানে? 3টা কোষ। ই এর মান কত? প্রত্যেকটা কোষের ই এর মান 1.5। তারপর আর ইকুইভ্যালেন্ট কত? 10/3 প্লাস হচ্ছে এন আর, এন কত, সরি এন ছোট হাতের আর, এটা প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ কত? 0.2, তাহলে 3টা 3 × 0.2। তাইলে এইবার দেখো তো, এটা হচ্ছে 4.5 ভোল্ট, নিচে ডিভাইড বাই কত, নিচে 10/3 প্লাস হচ্ছে 0.6, 4.5 ভাগ হচ্ছে আনসার। আমি ডিরেক্ট করে ফেলতেছি, হ্যাঁ ডিরেক্ট হচ্ছে আমাদের এখানে প্রবাহটা আমরা পাচ্ছি 1.1441 এম্পিয়ার। এটা যদি প্রবাহ হয় তাইলে বলো তো স্যাররা, এই দুইটা রোধের বিভব পার্থক্য আবার সেম হবে না? তো এই বিভব পার্থক্য কি, তাদের তুল্যরোধ বিভব পার্থক্য, এই দুজনের তুল্যরোধ ভিপি, ভিপিটা হবে আইপি আর পি না? তাহলে আইপি কত হবে? দোনোজনের আইপি হচ্ছে এই এখানে এসে যেটা প্রবাহ, বর্তনীর মোট প্রবাহটাই তো আইপি, কারণ এখানে আর কোনো রোধ নাই, ওইটাই তো এখানে এদের দুজনের মধ্যে ভাগ হচ্ছে, তাই না? তাহলে আইপির মান কত? পুরো বর্তনীর মোট প্রবাহ। এখান থেকে তুমি চিন্তা করো তো এবার, আইপি যদি এদিকে এই আমাদের বাইর করতে হবে ভোল্টেজটা, তাহলে হচ্ছে 1.1441 ইন্টু আরপি কত? আরপি হচ্ছে আর এই যে 10/3, 10 ডিভাইড, তাহলে সুতরাং ভিপিটা দেখবে হচ্ছে এটা কত আসবে জানো? ওইটাই আসবে 10/3, এই কত জানো, এই ভিপি আসবে হচ্ছে 3.8135 ভোল্ট।
এই ভোল্ট দিয়ে পাওয়ার পর এবার আমাদেরকে বের করতে বলছে R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এটার বিভব পার্থক্য আর এটার বিভব পার্থক্য সেম, এবং সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ভি প্রাইমও হবে, এটা হবে ভি ভি ওই এটারও ভিও হবে, মানে ভি শুধু ভি। তাহলে ভি প্রাইম কত হবে, এই যে 3.81 ভোল্ট। কত, এই যে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য এদের দুইজনের তুল্য বিভব পার্থক্য সেম। ওকে, সিম্পল। এটা দেখি এটার উত্তরটা মিলাই দেই স্যার। এটা কোন বোর্ড আসছে, 3.81, ঠিক আছে স্যার। ওকে, এটার ঘ নাম্বারটাতে কি বলছে একটু দেখি। চাবি খোলা অবস্থায়, চিত্র চাবি খোলা অবস্থায় কোন ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্র, খোলা মানে হচ্ছিল এটার মধ্যে দিয়ে প্রবাহ যাবে না, এটার মধ্যে দিয়ে প্রবাহ না গেলে এটা বাদ। এখানে এটা যদি চাবি, এটার মধ্যে কোনো চাবি নাই, তাহলে চাবি খোলা থাকলে এটার মধ্যে দিয়ে 1 নংয়ের মধ্যে দিয়ে প্রবাহ যাবে কত, আই ইকুয়াল টু হবে শ্রেণীতে যেহেতু দুইটা, তাহলে এন ই আর প্লাস হচ্ছে হলো কি হবে বলো তো, এন আর। এন কত, 3টা 1.5 ভোল্ট প্রত্যেকটা, আর কত 10 ওহম, আর প্রাইম তো এখানে নাই, তাহলে হচ্ছে এন 3.2। তাইলে দেখি এটা 4.5 ডিভাইডেড বাই হচ্ছিল 10.6, তো 10.6। এটা ভুল হচ্ছে, গুণ করে দিলাম কেন, ভাগে না হবে, 4.5, এটা হচ্ছে 0.4245 অ্যাম্পিয়ার। এইবার যখন এরা হচ্ছে তিনটা হচ্ছিল কিভাবে আছে, সমান্তরালে। তো সমান্তরালে থাকলে হচ্ছিল বহিস্থ রোধ, অনেকে বলে স্যার এটা 10 কেন বসাইছেন, এই দুইটা তুল্য বসাবেন না ভাই, এখন তো এই রোধটা নাই। তাহলে দেখো, কারণ চাবি খোলা যে। এবার আসো সমান্তরালে, সমান্তরালে এম ই এখানে হবে এম আর প্লাস কি আর, এম কয়টা, 3টা, 3 ই কত 1.5, আর এম কি এম 3 ইন্টু হচ্ছে হলো কত, আর হচ্ছে হলো 10 প্লাস হচ্ছে হলো 0.2, তাহলে 4.5 ডিভাইড বাই হচ্ছে 30.2, তাইলে হচ্ছে হলো 4.5 ভাগ 30.2। আমি দেখতে পাচ্ছি এটা 0.149 অ্যাম্পিয়ার। তাহলে আগের চেয়ে প্রবাহ কমে গেছে। প্রবাহ মাত্রা কোন ক্ষেত্রে অধিক হবে, তাহলে প্রথম ক্ষেত্রে প্রবাহ মাত্রা কি অধিক হবে, মানে প্রথম বর্তনীটার জন্য। শেষ, সহজ ছিল এটা। এরপরে চলে আসো চাবিকে খোলা অবস্থায়, এটা কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল। এখানে হচ্ছিল আমাদের কির্চফের সূত্র অ্যাপ্লাই করার ব্যাপার চলে আসতেছে। চাবিকে খোলা অবস্থায়, চাবিকে এই যেটা খোলা, এটা খোলা অবস্থায় বলছে হচ্ছিল এ বি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এ বি এর মধ্য দিয়ে, এ বি মানে হচ্ছিল এই যে এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। তাহলে এটা যখন খোলা তখন এই পথটা দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তাহলে এই অংশটুকু পুরাটা বাদ। এটা যদি বাদ হয়ে যায় আমাদের পুরা বর্তনীর মধ্য দিয়ে, এটা খোলা, তাহলে ওইদিকে এখানকার খালি তড়িৎ প্রবাহটা এটার মধ্য দিয়ে এখানে চলে যাবে। তাহলে এটার মধ্যে দিয়ে প্রবাহ যায়, এটার মধ্যে যায়, এরা দুজন আবার শ্রেণীতে আছে, তাহলে 13। এখানে আর কত হবে বলতো, ডিরেক্ট 5 যোগ 8 13 ওহম। আর ই কত হবে, 9 ভোল্ট শুধু, কারণ ওইটা তো কার্যকর না। তাইলে সুতরাং এখানে দেখো তো, এই তুমি বলো ওইটা কার্যকর না কেন, কারণ ওখানে ওই যে ওই চাবি খোলা। তাহলে আর এর মান হচ্ছে হলো আই ইকুয়াল টু কত হবে বলো তো, আমাকে প্রবাহ বের করতে বলছে, ই বাই আর। ই কত 9, আর কত 13, তাহলে 9 ভাগ 13। আমি দেখতে পাচ্ছি 0.692 অ্যাম্পিয়ার। যদি ভুল না হয় উত্তরটা একবার মিলাই দিব, তাহলে আশা করি হচ্ছিল কি কনফিউশনের জায়গাটা 0.69, ঠিক আছে। এবার এটার ঘতে কি বলছে আমরা একটু দেখে নেই ভাই। চাবিকে বন্ধ, চাবিকে বন্ধ, বন্ধ মানে হচ্ছিল এটার লাইনটা যুক্ত আছে, মানে অন আছে, লাইনটা অন আছে। খোলা অফ অবস্থায় এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন। এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য মানে যখন একবার খোলা, খোলা অবস্থায় আবার বন্ধ অবস্থায়। তাই খোলা অবস্থায় এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য এটা দিয়ে বের করে ফেলবো, কারণ হচ্ছে এটা দুই প্রান্তের বিভব পার্থক্য হবে V1 ভি আর, ঠিক আছে, সরি আই আর বলছি। দেখো এই কে খোলা অবস্থায়, খোলা অবস্থায় এই ভি এ বি মানে এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এ বি যদি ধরি এটাকে, তাহলে আই আর। আই কত একটু আগে বের করলাম পয়েন্ট। এটা তো এই যে পুরা বর্তনীর প্রবাহ ছিল, এটা পুরা বর্তনীর প্রবাহ যেটা ওইটাই এর মধ্যে দিয়ে গেছে, ওইটাই এর মধ্যে দিয়ে গেছে। এই জন্য হচ্ছিল কি এটাই হচ্ছিল ইউজ করবো 0.692
0.692 ইন্টু আর কত 8, তাহলে এটা কত ইন্টু 8, আমি দেখতে পাচ্ছি 5.538 ভোল্ট। আমাদের যদি এটা হচ্ছে হলো কে খোলা অবস্থায়, এবার কে যদি বন্ধ থাকে তাইলে কি হবে, তাইলে তখন এখানে হচ্ছে হলো এই প্লাস প্রান্ত থেকে এখানে একটা প্রবাহ তৈরি হবে, এখান থেকে একটা প্রবাহ তৈরি হবে, তাহলে দুইটা প্রবাহ তৈরি হবে, দুইটা প্রবাহ তৈরি হয়ে এখান থেকে I1 গিয়ে এদিক দিয়ে চলে আসবে, আর এদিক দিয়ে I2 এখান থেকে তৈরি হয়ে যেটা দিয়ে এদিক দিয়ে I2 যাবে। তারপর এখানে এসে হচ্ছে হলো এই যে I এখানে মিলিত হয়ে এদিকে কি I3 হিসেবে যাবে, I3 ইকুয়াল টু কি I1 প্লাস I2, অনেকে বোঝে না, I2 এদিক দিয়ে আসবে, এই যে I1 আসলো, I1 আসছে, এটা I2 আসছে, দেন আবার এখানে এসে এদিকে I1, এটা থেকে I1 বেরিয়েছে তো, তাহলে এদিকে I1 চলে আসবে, আর এদিকে কি I2 চলে যাবে। এই এখন দুইটা লুপ নিয়ে আমরা কিরশফের সূত্র অ্যাপ্লাই করে দিলেই হচ্ছে হলো কি কাজ শেষ। তাইলে হচ্ছে হলো প্রথম বদ্ধ লুপে বদ্ধ বর্তনীতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই, দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই I1 R1, এটাকে আমি R1 দিচ্ছি, এটাকে আমি কি R2 দিচ্ছি, এটা আমি R3 দিচ্ছি, তাহলে আমাকে টোটাল কয়েকটা সমীকরণ নিয়ে সমাধান করতে হবে আর কি। তাহলে এখানে আমি I1 R1 পাচ্ছি, যাওয়ার সময় I3 R3 পাচ্ছি, ইকুয়াল টু হচ্ছে হলো 9 ভোল্ট। I1 কত আমি জানি না, I1 বের করব, I1 R1 কত, R1 হচ্ছে হলো 5, প্লাস I3 হচ্ছে হলো I1 প্লাস I2, আর R3 হচ্ছে হলো 8, তাহলে 9, সুতরাং 5 আর এটা হচ্ছে 8, তাহলে 13 I1 প্লাস হচ্ছে হলো 8 I2 ইকুয়াল টু 9, এটাকে 1 নাম্বার দিলাম। এবার দ্বিতীয় ওই পাশেরটা দ্বিতীয় বদ্ধ বর্তনীতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই, এই কথাটা লিখব, লিখে এদিক থেকে দেখো আসতেছি আমরা I2 R2 প্লাস I3 R3 ইকুয়াল টু হচ্ছে হলো এদিক দিয়ে হচ্ছে হলো 7। দেখো I2 হচ্ছে কত, বা আমরা যেদিকে যাব তড়িৎ প্রবাহ সেদিকে হলে সব প্লাস, যদি কখনো তড়িৎ প্রবাহ আমি এদিক থেকে এখান থেকে এভাবে যাচ্ছি, তাহলে আমার বিপরীতে যদি তড়িৎ প্রবাহ থাকে তখন কিন্তু মাইনাস দিয়ে ফেলতে হবে, ঠিক আছে। দেখো I2 R2 এগুলো ডিটেলস আমরা পড়াই রাখছি আমাদের চ্যানেলের, এই যে এখানে ভিডিওতে আছে, এই যে কিরশফের সূত্র, এই যে কিরশফের সূত্র, এগুলো এই যে এই সার্কিটটাই, এই সার্কিটটা চলে আসছে। দেখো এগুলো ছিল আমার এখান থেকে চলে আসছে এরকম না, এগুলো সব বইয়ে আছে, সব স্যার পড়ান, এগুলো কোনো ব্যাপার না। দেখো এখান থেকে I2 হচ্ছে হলো কত, R2 কত 6, তাহলে 6 I2 প্লাস হচ্ছে হলো এইটা হচ্ছে হলো I1 প্লাস I2, আর এটা হচ্ছে হলো 8 7, তাহলে এখানে সুতরাং দাঁড়াচ্ছে হলো এই 8 I1 প্লাস হচ্ছে হলো I2 কয়টা 14টা, 14 I2 ইকুয়াল টু হচ্ছে হলো কত 7। এইবার উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে একটার সাথে একটা থেকে আরেকটা বিয়োগ করে চলো ভ্যানিশ করে দিব। I1 কত দ্বারা গুণ করলে I2 দেখো, কোন এই দুটাকে সমাধান করতে হবে আর কি। এখন তুমি ক্যালকুলেটরে সমাধান করতে পারো আর ইয়াতেও করতে পারো। আমি কি করতে পারি, আমি 13, আচ্ছা যাক, আমি এটাকে যদি 13 বানাই ফেলতে পারি, আমি জাস্ট এটাই করব যে I1 ইকুয়াল টু হচ্ছে হলো 13 ভাগ হচ্ছে হলো 8, এটা হচ্ছে 1.625 দ্বারা। এটাকে দেখো 2 গুণ হচ্ছে হলো 1.625, এটা থেকে আমি কত 1 নং বাদ দিয়ে দিব, তাইলেই আমার কাজ শেষ। তাইলে I1 ভ্যানিশ চলে যাবে। এটাকে যখন আমি ইয়া দিয়ে গুণ করব, এই যে 2 নংকে যখন এটা দ্বারা গুণ করব তখন এটা আসবে 13 I1 প্লাস এটা হবে হচ্ছে হলো দেখি ইন্টু হচ্ছে হলো 14, এটা আসবে 22.75 I2 ইকুয়াল টু, আর এটা হবে হচ্ছে হলো 1.625 ইন্টু 7, এটা দেখতে পাচ্ছি 11.375 আসবে। আর এটাকে তো আমি কোনো কিছু দ্বারা গুণ করি নাই, তাহলে এটা 13 I1 প্লাস 8 I2 ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে আমার এটা বিয়োগ করে, যেহেতু বিয়োগ করে যে বিয়োগ উপরে লিখছি বিয়োগ, তাহলে আর এখানে বিয়োগ করে লেখার দরকার নাই। তাহলে এখান থেকে এটা ভ্যানিশ হয়ে গেছে। এটা করার পর 22 হচ্ছে 8, তাহলে হচ্ছে হলো কত 14 দেখো 14.75 I2, আর এটা হচ্ছে হলো 11 বিয়োগ হচ্ছে হলো 9, তাহলে এটা হচ্ছে হলো 2.375। তাহলে সুতরাং I2 কত হবে, এটা ভাগ হচ্ছে হলো 14.75,
আমি দেখতে পাচ্ছি 0.16 এত অ্যাম্পিয়ার। এটা যদি হয় তাহলে এই I2 এর মান তুমি এখন যে কোনো একটার মধ্যে বসাইয়া দিলে সেটা থেকে হচ্ছিল কি I1 বের করা যাবে না। I2 ইকুয়াল টু হচ্ছে হলো ইন্টু এটা ইন্টু হচ্ছে হলো এই ধরো 8 এটা যদি আনসার ভাগ হচ্ছে হলো সরি 9 ভাগ হচ্ছে আনসার 9 সরি আমার কত একটা ভুল হচ্ছে বিয়োগ এই যে পয়েন্ট কত 0.16 ইন্টু 8 এটা বিয়োগ হচ্ছে হলো 9 ভাগ হচ্ছে হলো 13। আমি দেখতে পাচ্ছি এটা যে হচ্ছে হলো কি আসছে I1 আসবে হচ্ছে হলো 0.5938 এত অ্যাম্পিয়ার। তাহলে দেখো এখন I যদি হচ্ছে আমাদের এই এবির এটার মধ্যে যে প্রবাহ কত I3, তাহলে সুতরাং I3 কত বলো তো I3 ইকুয়াল টু I1 প্লাস I2 0.5938 প্লাস হচ্ছে হলো কত I2 কত ছিল জানো এই যে 0.16 তাইলে 0.5938 প্লাস হচ্ছে হলো 0.16 এটা হচ্ছে হলো 0.7538 এত অ্যাম্পিয়ার। এবার আসো এই যে এবি মধ্যে হচ্ছিল এবি হচ্ছিল I3 R3 এটা R3 কত বলো তো এই যেটা 8, তাহলে এটার সাথে 8 গুণ করে দিলে ডিরেক্ট এটা হচ্ছিল 6.03 ভোল্ট চলে আসলো। তাহলে দেখো যখন আমরা কি করছি এই যে অফ অবস্থায়, কি অবস্থায় বলো তো অফ মানে এটা অবস্থায় হচ্ছিল ভোল্টেজ হচ্ছিল এই যে বিভব পার্থক্য হচ্ছিল এই এবির বিভব পার্থক্য হচ্ছে এটা, আর যখন হচ্ছিল এটা বন্ধ, ঠিক আছে বন্ধ থাকা মানে লেগে থাকবে লাইনে, তখন হচ্ছে হলো আমাদের ভোল্টেজ হচ্ছে 6.03। তার মানে অবশ্যই এখানে ভিন্ন পার্থক্যের পরিবর্তন, তাহলে বিভব পার্থক্য বেড়ে গেছে আগের চেয়ে, আগে ছিল 5 পয়েন্ট সামথিং এখন এটা হইছে। উত্তরটা একবার মিলাই দিব, একটা হচ্ছে 6.03 ওকে 03 আর একটা হচ্ছে হলো 5.53 উত্তর খাপের খাপ মঞ্চুর বাপ মিলে গেছে। এরপরে আসেন এখানে হচ্ছে একটা কিছু বলছে চাবি, এই যে চাবিকে খোলা অবস্থায় এডিসি পথে প্রবাহের, এডিসি মানে এটা চাবি খোলা, এই যে এখানে একটা চাবি আছে, এই চাবি খোলা মানে হচ্ছে এটার মধ্যে প্রবাহ যাবে না, তাহলে এই দুইটা শ্রেণীতে এরপর সমান্তরাল, তারপর হচ্ছে প্রবাহ বাইর করে ফেলবো, এবং যেহেতু এইগুলোর বাইরে আর কোনো হচ্ছে হলো কি রোধ নাই, তাইলে এই উপরের দুইটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, নিচের দুইটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, এবং সেটা হচ্ছে 24-এর সমান, এটা মাথায় বুঝে ফেলবো। তাহলে এখান থেকে আমাদের হচ্ছিল কে খোলা অবস্থায় তোমার হচ্ছিল আর উপরে RS1 দিব 10 প্লাস 20 এটা শ্রেণীতে 30, আর নিচে হবে RS2 30 প্লাস 40 কত হবে তাহলে 70 ওকে। দেন এরা আবার সমান্তরালে, তাহলে 1/r ইকুয়াল টু হচ্ছে 1/30 প্লাস 1/70 ওকে। আচ্ছা এটা যদি হয় 210 হলে এটা 7 প্লাস হচ্ছে এটা 3, তাহলে এটা হচ্ছে 10 ডিভাইড বাই হচ্ছে কি 7 3 7 21 ঠিক আছে 7 10 210, তাহলে সুতরাং আর হবে হচ্ছে হলো তোমার 10 দিয়ে ভাগ করলে 21 হবে। তাইলে I ইকুয়াল টু কি হবে বলো তো I ইকুয়াল টু E বাই R, ই কত 24 ডিভাইড বাই 21, তাহলে 24 ভাগ 21 এটা হচ্ছিল 1.14285 এত অ্যাম্পিয়ার। আচ্ছা এটা যদি হয় এই প্রবাহটা এখানে এসে দুই ভাগে ভাগ হবে, তাহলে এদিকেও যাবে এদিকে যাবে, ঠিক আছে, এবং এখান থেকে আমরা হচ্ছে হলো আমাদেরকে এখন বাইর করতে হবে হচ্ছে হলো কি এডিসি পথে এইদিকে প্রবাহটা, তাহলে এদিকে বিভব পার্থক্য আর এদিকে বিভব পার্থক্য সেম, এবং সেই বিভব পার্থক্যটা হচ্ছে 24-এর সমান, ঠিক আছে, তাইলে হচ্ছে হলো এদিক দিয়ে হচ্ছে প্রবাহ যাবে IS2 আর কি IS2, এদিকে প্রবাহ দোনোটার মধ্যে সেম, IS2 ইকুয়াল টু হবে হচ্ছে হলো কি বলতো এই যে IS2 হবে VS2 ডিভাইড বাই RS2। এবার আসো এই VS2 RS2, এবার VS2 কত বলতো 24, RS2 কত এদিকে 70, তাহলে 24 ভাগ হচ্ছে হলো 24 ভাগ 70, আমি দেখতে পাচ্ছি এটা 0.34285 এত অ্যাম্পিয়ার। তার মানে যখন চাবিটা খোলা থাকবে এটার মধ্যে যখন প্রবাহ যাবে না তখন এডিসি পথে প্রবাহ হচ্ছে এটা 0.34 ভোল্ট, ঠিক আছে, এডিসি পথে। আমি একটু দেখি এটা হচ্ছে কোথায় কোন বোর্ডে আসছে উত্তরটা মিলে দিচ্ছি। হ্যাঁ 3.34
3 এখানে 28। ওকে, আমাদের এটা ঠিক আছে। এখন এরপরে ঘতে কি বলছে একটু আমরা দেখি। চাবি বন্ধ করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে গতিশীল প্রবাহ মূল প্রবাহের 1/3 হবে কিনা। এবার আসো, গ্যালভানোমিটার এখানে যখন চাবি লাগিয়ে দিবা তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ যাবে, সেই প্রবাহ মানে আইজি বের করতে হবে। তবে এখানে এটা সমাধান করার সুন্দর একটা প্রসেস আছে, আমরা এখন ক্যালকুলেশন করে আস্তে আস্তে এটা করবো। যদিও একটু লম্বা, কিন্তু করে ফেলতে হবে, না করলে হচ্ছিল হবে না। দেখো, এদিকে মোট প্রবাহ হচ্ছে আই এসে এখানে I1 এদিকে যাবে, এদিকে I2 যাবে। I1 থেকে এদিকে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আইজি যাবে, এদিকে বাকিটা আসবে I1 মাইনাস আইজি। এই যে এখানে কিরশফের প্রথম সূত্র। আর এখানে এসে কি হবে, এই যে I2 আসবে, উপর থেকে আইজি আসবে, তাহলে এদিক দিয়ে যেটা যাবে সেটা হচ্ছিল কি এই I2 প্লাস আইজি, এভাবেই যাবে। তো আমরা এই বদ্ধবর্তনীতে দেখো, এখান থেকে শুরু করে একটা উপরে দিয়ে বদ্ধবর্তনী নিব, নিচের দিকে আবার একটা বদ্ধবর্তনী নিব, আবার ছোট করে একটা বদ্ধবর্তনী নিব, টোটাল 3টা। এমনভাবে আমরা কিরশফের সূত্র অ্যাপ্লাই করে যখন কাজ করব তখন আমাদেরকে এমনভাবে করতে হবে যেন সবগুলা প্রবাহ এবং সবগুলা রোধ চলে আসে মিনিমাম সমীকরণে। তো আমি উপরের দিক দিয়ে গেলে উপরে দুইটা রোধ এবং ই চলে আসবে, নিচের দিক দিয়ে গেলে আবার চলে, এই যে এটা বদ্ধবর্তনী আরেকটা কল্পনা করলে এটা হচ্ছে নিচের রোধগুলো চলে আসবে, মাঝখানেরটা কোনোভাবে আসে না। তো মাঝখানেরটাকে আনার জন্য আবার এ থেকে শুরু করে আরেকটা ছোট বদ্ধবর্তনী নিব। কথা বোঝা গেছে? এটা আমরা এখন যখন করব তখন হচ্ছে আমরা এখান থেকে এ বি, দেখো প্রথমে হচ্ছে ই থেকে শুরু করে ই এ বি সি ই বদ্ধবর্তনীতে 3টা আসবে। বদ্ধবর্তনীতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই, দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। তাইলে এদিকে যাবে হচ্ছে I1, এটাকে আমি R1 দিব, এটাকে আমরা R2 দিব, এটাকে আমরা দিব R3, এটাকে দিব R4। আমরা আমাদের মতো নাম করে নিচ্ছি। তাইলে I1 R1 আমি যাচ্ছি, এটা কারে পাচ্ছি এটা হচ্ছে I3 R3 প্লাস I3 R3। অনেকে বোঝে না, এটা হচ্ছে R3 তো, তাহলে এটা I3, এটা I4, ঠিক আছে, এদিকে এটা I2। তাহলে এখন হচ্ছে ইকুয়াল টু গিয়ে একদম ই হচ্ছে কত 24। তাহলে এখানে দেখো I1টা আমি জানি না, I1 R1 কত 10, I3টা কত, I3 হচ্ছে I1 মাইনাস আইজি ইন্টু হচ্ছে কত ইকুয়াল টু 24। তাইলে আর হচ্ছে কত, আর হচ্ছে এখানে একটা 20 আছে। তাইলে বা এটা হচ্ছে 10 I1, এটা প্লাস হচ্ছে 20 I1 মাইনাস হচ্ছে 20 আইজি ইকুয়াল টু 24। তাইলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করার পর আমরা দেখতে পাচ্ছি, সুতরাং 30 I1 মাইনাস 20 আইজি 24। আমি 2 দ্বারা ভাগ করে এটাকে আরেকটু ইয়ে করে ফেলতে পারি, সুতরাং 2 দ্বারা হচ্ছিল যায়, তাহলে হচ্ছে 15 I1 মাইনাস 10 আইজি, এটা হচ্ছিল 12। তাহলে এটাকে 1 নাম্বার দিলাম। এবার আসা হচ্ছিল এদিক দিয়ে আরেকটা নেই বদ্ধবর্তনী, তাহলে আরেকটা সমীকরণ পেয়ে যাব। সেটা হচ্ছে লাস্টে হচ্ছিল, এটা সবাই তুলে ফেলো, এটা তুলে রাখো, তাহলে আমাদের কাজে লাগবে। আমরা একটু পরে মুছে ফেলবো এটা আবার, কারণ অঙ্কটা করতে হবে তো। এবার আসা হচ্ছে ই থেকে শুরু করে এ ডি সি ই বদ্ধবর্তনীতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। এদিক দিয়ে যাওয়ার সময় I2 R2 প্লাস এদিকে যাচ্ছে এই যে I4 R4 গিয়ে ই কে পাইছি ই। তাহলে এখানে দেখো বা I2 ইন্টু হচ্ছে R2 কত 30, I4 কত, I4 হচ্ছে I2 মাইনাস প্লাস I2 প্লাস আইজি ইন্টু 40 ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে দেখো তো এখানে বা 30 I2 আর এখানে হচ্ছে 40 I2 প্লাস 40 আইজি ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে এটা হচ্ছে 70 I2 প্লাস হচ্ছে 40 আইজি 24। তাহলে সুতরাং 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ যাবে, হ্যাঁ 2 দ্বারা ভাগ যাবে। 2 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এটা হচ্ছে 35 I2 আসবে প্লাস হচ্ছে এই 40 আইজি 40 দেখো তোমরা, এটা 20 আইজি আসবে আর এটা হচ্ছে 24। আচ্ছা, তাইলে আমাদের এখন এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ থাকলো। এইবার আমাদের আরেকটা জিনিস নিতে হবে, এই দুইটাকে তো সমাধান করা যাবে না, কারণ এখানে দুইটাকে সমাধান করতে গেলে একটু জটলা হয়ে যাবে।
তো আমরা এই দুইটাকে সমাধান না করে, খেয়াল করিও, এই দুইটাকে সমাধান না করে আমরা আরেকটা নিব, এই যে এ থেকে এ বি ডি এ বদ্ধ বর্তনীতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। দেখো এদিক দিয়ে গেলে I1 R1, এদিক দিয়ে গেলে IG G, I1 R1 প্লাস IG G প্লাস এদিক দিয়ে সরি মাইনাস, আমি যেদিকে যাচ্ছি প্রবহতার, দেখো আমি এদিকে যাচ্ছি প্রবহতার বিপরীতে, তাহলে মাইনাস I2 R2 ইকুয়াল টু, এখানে কোনো কোষ আছে নাই, তাহলে 0। তাহলে এখানে মান বসাইলে আমি দেখতে পাচ্ছি কত আসে মানটা, দেখি আমাদের এখানে হচ্ছে I1 R1 10 I1, তাইলে আর প্লাস IG তো কত জানি না, G হচ্ছিল কত 12, তাহলে 12 IG মাইনাস হচ্ছে হলো এটা কত 30 I2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা হচ্ছে হলো এই তিনটা, এটা 3 নাম্বার। এখন তুমি ভাই এই তিনটাকে সমাধান করো, এটা সমাধান করা একটু ইয়ে হবে, আমি এখন তিনটা সমাধান না করে তোমরা হচ্ছে এবার কি একটা থেকে আরেকটাতে ভ্যালু নিয়ে হচ্ছে মান বসাও। এখানে কোনোটাকে হচ্ছে এককভাবে কি করা যাবে না বলো তো। প্রথমে তুমি চাইলে এই দুইটাকে যোগ করতে পারো, 1 আর 2 কে যোগ করো, তাইলে দেখবা যে হচ্ছে হলো 3টা টাইপের সমীকরণ আসবে। তাহলে অথবা অন্যভাবে করতে পারো, এখান থেকে হচ্ছে হলো দেখো এখান থেকে I1 এর মান বের করে বা IG এর মান বের করে, IG এর মানটা এই যে এই লাইন থেকে IG এর মান কত আসবে বলো তো। এটা যদি এই পাশে পাঠিয়ে দেয় তাহলে হচ্ছে হলো IG হবে হচ্ছে হলো 15 I1 মাইনাস 12 ডিভাইড বাই 10 এরকম কিছু। এটাকে IG এর মান তুমি এখানে বসাই দিলে দেখবে এটা I1 আর I2 এর সমীকরণ পাবা। এখানে IG এর মানটা বসাই দিলে তখন I1 আর I2 এর সমীকরণ। দেখো এই যে IG এর মান 1 নং থেকে তুমি একটা IG, এটাকে 1 নংটা এখানে না রেখে এইখানে রাখতে পারো, এই একটু দেখো এই যে এটাকে 1 নং নিতে পারো। এবার 1 নং থেকে IG এর মান 2 এ বসাও 3 এ বসাও, তাহলে দেখবা যে হচ্ছে এই সমীকরণটা I1 আর I2 সমীকরণে পরিণত হয়ে যাবে, এটা I1 আর I2 সমীকরণে পরিণত হয়ে যাবে IG এর জায়গায় মান বসালে। তারপর হচ্ছে হলো আবার ওই যে উপযুক্ত সংখ্যা দ্বারা একটু আগে যেটা সমাধান করলাম না একটা অঙ্ক, এরকম এই যে এখানে কোথায় যেন এই যে এরকম করে হচ্ছে হলো তুমি কি এখানে হচ্ছে হলো ওই উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে একটা থেকে একটা সাথে আরেকটা যোগ অথবা বিয়োগ করে তখন হচ্ছে হলো কি সমাধান করে I1 I2 IG বের করে ফেলো। তো আমাদের I1 I2 বের হয়ে গেলে তখন IG পাবা, এখানে ওইখান থেকে I1 I2 বের হয়ে গেলে এই জায়গায় বসাই দিলে I1 বের হয়ে গেলে এখানে বসাই দিলেই কি তোমার IG-ও চলে আসবে। তো IG চলে আসলে মোট প্রবাহ কত পুরা বর্তনীর I ইকুয়াল টু কি I1 প্লাস I2 না, তাহলে পুরা বর্তনী I1 পাবা I2 পাবা IG পাবা, ঠিক আছে। তো I1 I2 পাইলে I পাবা না পুরা বর্তনীর I1 প্লাস I2, লাস্টে হচ্ছে হলো দেখবা হচ্ছে হলো এই যে IG-টা I এর 1/3 কিনা, মানে 1/3 আসে কিনা, এটা এভাবে বের করে দেখতে হবে। তাহলে আবারও বলি, এখানে 1 নং IG এর মানটা তুমি 2 নংয়ে বসাবা, বসাইলে একটা যোগ বিয়োগ করবা, তাহলে এখানে দেখবে একটা সমীকরণ পাবা, সেটা I1 আর I2 সমীকরণ। আবার এই IG এর মানটা তুমি এখানে বসাই 3 নংয়ে বসাই দিবা, তাহলে আবার যোগ বিয়োগ করবা, দেখবা I1 আর I2 একটা সমীকরণ পাবা। তো এখানে যে সমীকরণটা পাইছো মানে যে IG এর মান বসানোর পর ওইটা আর এটার মধ্যে এরপর হচ্ছে কি এই যে এই পদ্ধতিতে হচ্ছে কি করবা সমাধান করবা, ঠিক আছে। আশা করি পারবা ইনশাল্লাহ, ক্যালকুলেশনটা করো তোমরা। এরপরে দেখি 10 নম্বরে আসছি মাত্র এতক্ষণে, আল্লাহ জানে কতক্ষণে শেষ হয়। শুধুমাত্র K1 চাবি বন্ধ অবস্থায় উদ্দীপকের বর্তনীতে মোট প্রবাহ কত। এখানে K1 K2 দুটো আছে নাকি, এখানে বাবা K1 K2 মানে এটা খোলা এটাও খোলা, এটা খোলা হইলে এদিক দিয়ে প্রবাহ যাবে না, এটা খোলা হইলে এদিক দিয়ে প্রবাহ যাবে না, তাহলে বাদ বাকিগুলো থাকবে। তখন এটা শ্রেণীতে এটা সমান্তরালে, দেন হচ্ছে হলো তুল্যরোধ বের করবো, আবার এরা আবার এ দুইটা শ্রেণীতে এরা দুইটা শ্রেণীতে, এরা আবার সমান্তরাল, দেন হচ্ছে I বের করে ফেলবা, এটা পারবা। এটা হচ্ছে এটার মতো হুবহু এটার মতোই, এই যে এটার মতো একদম হুবহু এটার মতোই সেম প্রসেস, ঠিক আছে। এবার ঘতে বলছে উদ্দীপকের বর্তনীগুলার সবগুলা চাবি বন্ধ অবস্থায় P1 রোধের কিরূপ পরিবর্তন করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত, এটা যে আমি এগুলো সব চাবিগুলো সব লাগানো থাকবে, চাবি সব লাগানো, মানে এগুলোর মধ্যে দিয়ে প্রবাহ যাবে ঠিকই, কিন্তু তারপরে এটার মধ্যে দিয়ে প্রবাহ কি IG-টা 0 হবে। আর আমরা জানি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ শূন্য হয় কখন, যখন গ্যালভানোমিটার মানে ব্রিজটা একটা হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় থাকে তখন, তাই না। তাহলে আগে হচ্ছে হলো এই দুইটা কিভাবে P1 এর মান কিরূপ পরিবর্তন করলে বলছে,
কিরূপ পরিবর্তন করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। তো এখন এখানে তো হচ্ছিল P1 এর মান 10 আছে, তার মানে এটা দিয়ে হচ্ছিল বর্তমানে IG 0 না, গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ শূন্য না। এরা দুজন কিভাবে আছে বলো তো? সমান্তরালে আছে। তাইলে এই দুইজনের তুল্য রোধটা কত দেখি, এটাকে পরিবর্তন করে ধরলাম 1/p করা হবে। কি বল করা হবে? p পরিবর্তন করে p করব আমি। আল্লাহ, দেখো p প্রাইমের পরিবর্তে p করব, তাহলে p প্রাইমটা পরিবর্তে p যখন করব তাহলে pটা হবে হচ্ছে কিভাবে আছে? শ্রেণীতে আছে, ঠিক আছে। অন্যভাবে বললে আমি এটা p1 এর মানটা এভাবে করি। দেখো আমরা জানি হচ্ছে হলো p/q = r/s। এই যে p/q, এটা p, এটা q হয়, এটা r হয়, এটা s হয়। তাহলে এই pটা আগে আমি বাইর করব। এই p কত হয় এখানে আমি দেখি। সুতরাং p মানে প্রথম বাহুতে কত রোধ হইলে ব্রিজটা সাম্যাবস্থায় থাকে। ব্রিজটা সাম্যাবস্থা থাকার একটা শর্ত। তাহলে r/s × q, তাহলে r কত? p q r s। r হচ্ছে হলো 20, s হচ্ছে 100, q হচ্ছে হলো কত? 15। তাহলে 15, 150, 2, 300, 300, 103। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি 3 ওহম। তার মানে এই যে এখানে তুল্য রোধ হইতে হবে, এই বাহুতে রোধ থাকতে হবে 3 ওহম। এই বাহুতে অলরেডি হচ্ছে 5 ওহম রোধ আছে। তাইলে এটার মান কত হইলে এটা ওভারঅল 3 হবে? এরা সমান্তরালে যেহেতু, তাইলে এখন 1/ যেটা হবে এটা হইতে হবে 3 হইতে হবে। তাহলে 1/p = হবে কি? 1/p1 প্রাইম প্লাস হচ্ছে হলো 1/5। মানে এটা আর এটার পরিবর্তে যেটা 10 আছে ওইটার পরিবর্তে আরেকটা বসাবো p1 প্রাইম। এটা এই দুইজনের সমান্তরালে তুল্য রোধ যদি 3 হয় তাইলেই কিন্তু ব্রিজটা সাম্যাবস্থা থাকতেছে। তাইলে বা এটা 1/3, এটা হচ্ছে কত? 1/p প্রাইম, p1 প্রাইম, এটা হচ্ছে প্লাস 1/5। তাহলে 1/3 এই বিয়োগ হচ্ছিল 1/5, এটা 1 আনসার আমি দেখতে পাচ্ছি এখান থেকে। সুতরাং এই যে হচ্ছিল p1 প্রাইম হচ্ছিল 7.5 ওহম হইতে হবে। অর্থাৎ তাহলে p1 আগে কত ছিল? এই যে p1টা ছিল হচ্ছিল 10। তাহলে সুতরাং p1 হ্রাস করতে হবে। হ্রাস করতে হবে কত? 10 বিয়োগ 7.5, তাহলে 2.5 ওহম। 2.5 ওহম কমাতে হবে। এটা উত্তরটা একবার মিলাই দেই। অনেক লম্বা লম্বা অঙ্ক এগুলো হচ্ছিল। চলতড়িৎ, স্থির তড়িৎ এগুলো হচ্ছিল যথেষ্ট বড়। এটা কোনটা? p1 10 ছিল, এটা কমায়া 7.5 করতে হবে। ওরা বলছে কমায়া 7.5 করতে হবে। তাহলে আগে ছিল 10, এখন আরো একটু কমাতে হবে। এটা হইলে হবে। 11 নম্বর, এত রোধের গ্যালভানোমিটারের শান্ট দিয়ে একটি তড়িৎ বর্তনী তৈরি করা হলো। এত অ্যাম্পিয়ার গ্যালভানোমিটার, আচ্ছা এটা হলো এখানে দাঁড়িয়ে এত অ্যাম্পিয়ার হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ। গ্যালভানোমিটারের প্রবাহ দেওয়া আছে, শান্টের প্রবাহ বাইর করতে হবে। এটা হচ্ছে হলো শান্ট। শান্টের হচ্ছে হলো মান হচ্ছে হলো 50 ওহম। 50 ওহম, এটা 50 ওহম। গ্যালভানোমিটারের কত? 1000 ওহম। এটা 1000 ওহম, জি 1000 ওহম। এখন একটা জিনিস মনে রাখো, এই দুইটা সমান্তরালে আছে। আমার এটা IG বের করতে হবে মনে হয় নাকি? IG দেওয়া আছে, IS বের করতে হবে। এইটা তো এখানে রোধ দেওয়া আছে, এদিকের IGটা দেওয়া আছে। আমরা কয়েকভাবে করতে পারি এটাকে। তো একটা হচ্ছে হলো প্রথমে পুরা বর্তনীর প্রবাহ, এই যে আমরা জানি IG = হবে হচ্ছে হলো এদিকে S, এখানে G + S ইন্টু হচ্ছে মোট প্রবাহ। তাহলে এখান থেকে এই যে এগুলো সব বসাই দিয়া, IG বসাই দিয়া মোট প্রবাহ I বের করে নাও। I বের করার পরে তুমি কি বের করে নিবা বলো তো? I যখন বের করবা, I বের করার পর সুতরাং IS = কি হবে? উপরে G, নিচে G + S, আবার মোট প্রবাহ। এখান থেকে এই তো শেষ। এইটুকু করলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে তুমি এইটুকু এখান থেকে I বের করে নাও, মানে গ্যালভানোমিটারের প্রবাহের সমীকরণ থেকে। এটা অন্য আরেকটা বিকল্প নিয়ম আছে, বিকল্প দিয়েও করতে পারো তুমি। এটা কি আমার মাথায় আসলো, সেটা হচ্ছে হলো এই দুইটা সমান্তরালে থাকার কারণে এদের মধ্যে বিভব পার্থক্য সেম হবে না। সমান্তরালে বিভব পার্থক্য সেম। তাহলে V1 = V2, V = IR, I তাহলে উপরেরটা হবে IS আর RSটা হচ্ছে হলো কি শুধু এখানে S, আর এখানে হবে V2 হচ্ছে IG ইন্টু হচ্ছে G। তাহলে এখানে S এবং G IG দেওয়া আছে, তাহলে IS এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যাবে। এটা দিয়েও করতে পারো তোমরা। এভাবে মোট প্রবাহ বের করে আবার এই সমীকরণে বসে এটা দিয়েও বের হবে IS, এটা দিয়েও IS বের হবে। ওকে, সোজা। এরপরে দেখি
বর্তনী শান্টের সাথে 5 ওহম মানের আরেকটি রোধ শ্রেণীতে যুক্ত করছে, শান্টের সাথে 5 ওহম, তাহলে এখানে চলো 5 ওহম এটা যুক্ত করে মূল প্রবাহের 20% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে, উক্তিটির যথার্থতা। আচ্ছা, এখানে যদি এটা 5 ওহম দেই তাহলে এটা হচ্ছে 50, 50 আর 5 55, 55 এটার সাথে কততে আছে 55, এটার সাথে এটা হচ্ছে 1000, 1000 সাথে সমান্তরালে আছে। তাহলে প্রথমে হচ্ছে উপরে RS বাইর করে ফেলবো, RS হচ্ছে কত 50 প্লাস 5, তাহলে 55, তাহলে 1/R ইকুয়াল টু হবে 1/55 প্লাস হচ্ছে কত 1/1000, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1/55 প্লাস হচ্ছে 1/1000, 1 হচ্ছে আনসার। সুতরাং এখানে আরটা আমি পাবো হচ্ছে 52.13 ওহম। তাহলে পুরা বর্তনীর মোট প্রবাহ কত আসবে E/R, ই কত, ওমা ই তো দেওয়া নাই, ই যেহেতু দেওয়া নাই ই গ থেকে বের করে আনতে, গ থেকে যে পুরা বর্তনীর মোট প্রবাহ আই পাইছিলাম সেখান থেকে করতে হবে, আগে হচ্ছে এটা বের করে নিয়ে আসতে হবে, অথবা আইজি যে দেওয়া ছিল আমরা জানি হচ্ছে এগুলা থেকে হচ্ছে আমরা জানি হচ্ছে প্রথমে হচ্ছে ই বের করতে পারতেছি না, তো তাহলে এটা হচ্ছে প্রথমে ই বের করে আনতে হবে। ই বের করার জন্য প্রথমে হচ্ছে ওই 5 ওহম রোধ যোগ করার আগে একবার তুল্য রোধ বের করতে হবে, 1/R ইকুয়াল টু 1/50 প্লাস 1/1000। এখান থেকে আর বের করে আই তো পুরা বর্তনীর প্রবাহ আমি গতে একবার বাইর করছি এই যে এখানে, তাহলে ই বের করে নিতে পারবো। তাহলে পুরা বর্তনী এটা হচ্ছে কি 5 ওহম রোধ যুক্ত করার আগে, তাহলে এটা দেখি 1/50 যোগ হচ্ছে 1/1000, এটা আমি দেখতে পাচ্ছি 47.62 ওহম। তাহলে সুতরাং I ইকুয়াল টু E/R, E/R, সুতরাং হচ্ছে কি E ইকুয়াল টু হচ্ছে IR, আই। এবার আসো ভাই, এখানে আমাদের করতে হইতো, এখানে করলে আমাদের সবচেয়ে ভালো হইতো, এখানে করি নাই দেখে আমরা এখন হচ্ছে কি এই দেখো এটা হচ্ছে পয়েন্ট কত 46, আর জি কত, জি ছিল 1000, এস ছিল হচ্ছে 50, এটা SI, S 50I, তাইলে এখানে দেখি 0.46 ইন্টু হচ্ছে 1050 ভাগ হচ্ছে 50, সুতরাং পুরো বর্তনীর প্রবাহ I ইকুয়াল টু হচ্ছে 9.66 অ্যাম্পিয়ার। আই এটা হচ্ছে গ থেকে পাই, হ্যাঁ, গ থেকে যদি এবার ঘতে এনে এখানে বসাই তাইলে কত 9.66 ইন্টু হচ্ছে কত 47.62, তাইলে দেখি ইন্টু হচ্ছে 47.62, এটা আসছে 460 ভোল্ট, কত 460 ভোল্ট। এই 460 ভোল্ট হচ্ছে এখনো আছে কোষের মধ্যে, খালি জাস্ট আমি এখানে কি করছি 5 ওহম মানের রোধ যুক্ত করছি, 5 ওহম রোধ যুক্ত করার পর, রোধ যুক্ত করার পর, আচ্ছা এটা যুক্ত করার পর বলতো I ইকুয়াল টু ই বাই কি আর হয়ে যাবে, আর কত এটা, তাহলে সুতরাং বলতো এখানে ইও তো আগেরটা, তাহলে I কত হয়ে যাবে, আই হবে হচ্ছে ই হচ্ছে 460 আর হচ্ছে 52.13, তাহলে 460 52.13, আমি এটা দেখতে পাচ্ছি 8.824 অ্যাম্পিয়ার, এটা পুরো বর্তনীর মোট প্রবাহ। এবার পুরা বর্তনীর মোট প্রবাহ এটা হইলে আমার বাইর করতে হবে হচ্ছে গ্যালভানোমিটার, দেখাইতে হবে যে হচ্ছে 20% প্রবাহ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, তাহলে গ্যালভানোমিটারের প্রবাহটা বাইর করতে হবে আইজি, গ্যালভানোমিটার আছে নিচে, আইজি হইলে আমরা সমান্তরাল সিস্টেমে বাইর করতে পারি মোট প্রবাহ, এটা মোট প্রবাহ আই এটা, আর নিচে হবে হচ্ছে কি এটার পুরাটা, মানে এটা ধরো এস প্রাইম প্লাস উপরে হবে এস প্রাইম, নিচে হবে এস প্রাইম প্লাস জি। তাইলে আমাদের এস প্রাইম কত এই মাত্র পাইলাম আমরা, এই এস প্রাইমটা হচ্ছিল এই যে এখানে এস প্রাইম মানে হচ্ছিল এখানকার এটা, এই যে এটার দুজনের শ্রেণীতে কত বলো তো 55 না, তাহলে ওটা 55 হবে, 55 ইন্টু হচ্ছিল আই কত 8.824 ভাগ হচ্ছে এই দুইজনের যোগফল, এখানে হচ্ছে 55 আর এটা হচ্ছে 1000, তাহলে 1055, এটা হচ্ছে আর কি কোথাও ভুল হচ্ছে, এস প্রাইমটা হচ্ছিল 55 ভাগ হচ্ছে 1055 ইন্টু হচ্ছে 8.824, আমি দেখতে পাচ্ছি এটা আইজি হচ্ছে 0.46 অ্যাম্পিয়ার, তাইলে এই পার্সেন্টে হবে এটা কত দেখি,
নিচে হবে আই, উপরে হবে আইজি ইন্টু হচ্ছে 100%। দেখি এই পার্সেন্টেজটা কত আসে। এই আইজিকে আই দ্বারা ভাগ করি, 8.824 ইন্টু হচ্ছে 100, এটা হচ্ছে হলো 5.21% আসে। ওরা বলতে চাইছে কত পার্সেন্ট কিনা, 20% কিনা, না। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে বর্তমানের প্রবাহটা হচ্ছে হলো কিসের বলো তো, বর্তমান প্রবাহটা হচ্ছে মোট প্রবাহের কত, মোট প্রবাহ এখন এইটা পরিবর্তিত, এই মোট প্রবাহের, আর গ্যালভানোমিটারের প্রবাহ হচ্ছে এটা, তো গ্যালভানোমিটারের প্রবাহ মোট প্রবাহের 5.21%। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এরপরের প্রবলেমে চলে যাই। ও আল্লাহ, শেষ হয়েছে মনে হয় না, কটা হয়েছে, 11টা আসছিল এই চ্যাপ্টারে, টোটাল 12টা প্রশ্ন আসছে। ঠিক আছে, অনেকগুলো, 12টা অনেক না। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, অনেকে হচ্ছে হলো বুঝতেছো না এটা কি, এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা জয়েন হয়ে যেতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকেও ইনভাইট করতে পারো। তো এই ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আর জানি না পুরো ভিডিও রেকর্ড হয়েছে কিনা, আর তোমরা সব জায়গায় বুঝছো কিনা। একটা অঙ্ক ছাড়া, লাস্টে ফাইনাল ক্যালকুলেশন ছাড়া বাদবাকি সব অঙ্কে আমি মোটামুটি করিয়ে দিয়েছি। আশা করি কোথাও ভুল হয়নি। যদি তারপরে কোথাও ক্যালকুলেশনে বা কনসেপ্টে কোথাও ভুল হয়ে যায়, কমেন্ট সেকশনে জানাবে, তাহলে অন্যরাও সেটা সহজে সংশোধন করে নিতে পারবে। আমিও টিচার, আমারও ভুল হয়, ক্যালকুলেশনে ভুল হয়, কনসেপচুয়াল থিঙ্কিংয়ে ভুল হইতে পারে। ইনস্ট্যান্ট সলভ করাচ্ছি যেহেতু, আগে সলভ করে নেই আমি খুব কম। ঠিক আছে, তো যেহেতু ভুল হইতে পারে, ভুল হইলে যদি মনে হয় যে তুমি কনফিডেন্ট ভুল হয়েছে, কমেন্ট সেকশনে জানাবে, স্যার এই জায়গাটা মনে হয় ভুল হয়েছে, বা স্যার এই জায়গাটা এরকম করলে হতো মনে হয়। তখন যদি হয় তাহলে আমি কারেকশনটা কমেন্টে বলে দিব, তাহলে অন্যরাও সেটা কি বুঝে নিতে পারবে বা শিখে নিতে পারবে। সবাই ভালো থেকো, আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করো, আর অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।